চ্যাপ্টারটা অন করলাম আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার শুধুমাত্র পরিচয় করব ছিল। আজকে আমরা আলোচনা করব ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার নিয়ে। চলো শুরু করা যাক। এখন কোনো কথা না, জাস্ট পড়া। ওকে, সো ধ্বনিতত্ত্ব। ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা করব ধ্বনিতত্ত্বের স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরবর্ণ। ওয়েট, ভাইয়া ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার কবে ক্লাস? এটা কি রুটিন দেয়া হবে না? হ্যাঁ, আপনাদের রুটিন দেয়া হবে, কিন্তু ওকে আপনাদের রুটিন দেয়া হবে। ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার কবে ক্লাস সেটা আপনাদের রুটিন দেয়া হবে, টেনশনে কিছু নাই। ওকে, সো চলুন শুরু করা যাক। ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারটা কি? ওকে, সবার আগে আমাকে চিন্তা করতে হবে ভাষা কি, ভাষা এটা কোথা থেকে এলো। ওকে ফাইন, একটু চিন্তা করেন। মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টদের একটা অবজেক্টিভে প্রায় কনফিউশন লাগে, এবং এই অবজেক্টিভটা হচ্ছে ভাষার উপাদান কি আর ভাষার উপকরণ কি। ওকে, সো একটু খেয়াল করবেন, ভাষার উপাদান কি আর উপকরণ কি। যদি এখান থেকে প্রশ্ন আসে ভাষার উপাদান কি, ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। আর যদি প্রশ্ন করে ভাষার উপকরণ কি, দেন ভাষার উপকরণ হচ্ছে বাক্য। ওকে, এবার একটু খেয়াল করেন, ভাষার উপাদান কি আর উপকরণ কি। ভাষার উপাদান হচ্ছে ধ্বনি আর ভাষার উপকরণ হচ্ছে বাক্য। এখন অনেক স্টুডেন্ট আছে আমি দেখছি এভাবে মুখস্থ করে, উপাদানে দন্তন্য, ধ্বনিতেও দন্তন্য, উপকরণে ক, বাক্যতেও ক, এভাবে করে মুখস্থ করে। কথাটা বুঝেন? উপাদানে দন্তন্য, ধ্বনিতেও দন্তন্য, উপকরণে ক, বাক্যতেও ক, এভাবে করে মুখস্থ করে। এখন এই জায়গায় একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? কোশ্চেন যদি একটু ঘুরে দেয় তাহলে কিন্তু ধরাটা খাবেন। অর্থাৎ ভাষার উপাদান ধ্বনি এটা ঠিক আছে, ভাষার উপকরণ বাক্য এটা ঠিক আছে, এবং এই দন্তন্য দন্তন্য ক ক এই সিস্টেমে মিলেও, কিন্তু যদি প্রশ্নে ভাষার উপাদান না দিয়ে দেয় যে বাক্যের উপকরণ কি, তখনই কিন্তু স্টুডেন্টরা ধরাটা খেয়ে যাবে। আসেন কেমন? যদি বলে ভাষার উপকরণ বাক্য এটা না বলে যদি বলে বাক্যের উপকরণ কি, বাক্যের উপকরণ কি, তখন কিন্তু কারেক্ট আনসার হবে শব্দ। এখন এই যে বাক্যের উপকরণে কারেক্ট আনসার শব্দ, এখন এখানে কিন্তু ক আছে কিন্তু এখানে কিন্তু ক নাই, তাহলে তখন কিন্তু স্টুডেন্টরা ধরা খেয়ে যাবে। এখন এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে চলেন এই ঝামেলাটা আমরা সলভ করার জন্য কি করব। এটার জন্য আমরা এই সিস্টেমটা শিখবো না যে উপকরণে ক ক, উপাদানে দন্তন্য দন্তন্য। এটার জন্য আমরা একটা চার্ট শিখবো। ওকে, আমরা একটা চার্ট শিখবো। চলেন তাহলে আমরা একটা চার্ট শিখি। ওকে, সো প্রথমে হচ্ছে লিখেন ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা বর্ণ। ওকে, ধ্বনি বা বর্ণ লিখে এরপর একটা তিন চিহ্ন দিয়ে লিখেন শব্দ, বক্স করে দিয়েন কয়েক শব্দ। আচ্ছা, শব্দ করে পরে তারপর লিখেন হচ্ছে বাক্য, বাক্যের পরে তারপর লিখেন হচ্ছে ভাষা। ওকে, যেভাবে আঁকছি চারটা সেভাবে করে ফেলেন খাতায়। প্রথমে হচ্ছে ধ্বনি বা বর্ণ, দেন হচ্ছে শব্দ, দেন হচ্ছে বাক্য, দেন হচ্ছে ভাষা। এবার একটু খেয়াল করেন স্ক্রিনের দিকে। আচ্ছা, ব্যাপারটা বলা হয়েছে কতগুলো ধ্বনি বা বর্ণ মিলে তৈরি হয় হচ্ছে একটা শব্দ, কতগুলো শব্দ মিলে তৈরি হয় হচ্ছে বাক্য, আর কতগুলো বাক্য মিলে তৈরি হয় হচ্ছে ভাষা। কনসেপ্টটা কি ক্লিয়ার? কতগুলো ধ্বনি বা বর্ণ মিলে তৈরি হয় শব্দ, কতগুলো শব্দ মিলে তৈরি হয় বাক্য, কতগুলো বাক্য মিলে। আচ্ছা, এই ছবিটা কার ক্লাসের মধ্যে? ভাই আমার কার ছবি? সবাইকে মিউট করো না, সবাইকে মিউট করা থাকার কথা। আব্দুল্লাহ জায়েদ আলবি ভাই, ওকে সবাই তো মিউট করে, তাহলে প্রবলেম হওয়ার তো কথা না। ওকে ফাইন, দেখেন তাহলে ধ্বনি বা বর্ণ দেন হচ্ছে শব্দ, বাক্য, ভাষা। তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কতগুলো ধ্বনি ও বর্ণ মিলে তৈরি হয় শব্দ, কতগুলো শব্দ মিলে তৈরি হয় বাক্য, কতগুলো বাক্য মিলে তৈরি হয় ভাষা। এখন দেখেন যখন বলা হবে উপাদান কি, মনে রাখবেন যখন বলা হবে উপাদান কি, তখন সেটা শব্দের উপাদান বলুক বা বাক্যের উপাদান বলুক বা ভাষার উপাদান বলুক, কারেক্ট আনসার অল টাইম ধ্বনি বা বর্ণ। মনে রাখবেন শব্দের উপাদান বলুক বা বাক্যের উপাদান বলুক বা ভাষার উপাদান বলুক, কারেক্ট আনসার অল টাইম ধ্বনি বা বর্ণ। এখন ধ্বনি আর বর্ণ দুইটাই যদি অপশনে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মনে রাখবেন ধ্বনি বেস্ট আনসার অল টাইম। বর্ণ হচ্ছে যদি ধ্বনি না থাকে সেক্ষেত্রে দিব, আর যদি ধ্বনি বর্ণ দুইটাই থাকে সবসময় ধ্বনি বেস্ট আনসার হবে। এখন কোশ্চেন হচ্ছে ভাই কেন? আচ্ছা, আপনি চিন্তা করেন ধ্বনি কোনটা বর্ণ কোনটা এটা আপনাকে বুঝতে হবে। ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। বর্ণ হচ্ছে কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, আর ধ্বনি হচ্ছে কি? ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ বা শব্দের ক্ষুদ্রাংশ। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, আপনি কি ছোটবেলা
আচ্ছা আবার বলেন, ওকে ভাই আবার বলতেছি, খেয়াল করেন। ধ্বনি হচ্ছে জিনিসটা কি? ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রাংশ, ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রাংশ বা বর্ণের উচ্চারিত রূপ, বর্ণের উচ্চারিত রূপ। আচ্ছা, আর বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ। এর কথাটা বুঝছেন? ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রাংশ অথবা মানে যে শব্দকে কতগুলো ধ্বনি মিলে বর্ণ মিলিত হয় শব্দ, তাই না? কতগুলো ধ্বনি বা বর্ণ মিলে হয় শব্দ, তাহলে শব্দের ক্ষুদ্রাংশ কি? ধ্বনি বা বর্ণ। তো ধ্বনিটা হচ্ছে কি? শব্দের ক্ষুদ্রাংশ। আর অথবা বর্ণের উচ্চারিত রূপ। তার মানে এই যে আমি যখন বললাম যে এটা কি, সাপোজ আমি আপনাকে বললাম যে এটা কি, এটা আমি লিখে দিছি, এটার জন্য এটা হচ্ছে বর্ণ। আর যদি আমি আপনাকে মুখে জিজ্ঞেস করি যে ক কি, তো এই কটা হচ্ছে ধ্বনি। মনে রাখবেন, যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি। এই জন্যই বলছি, দেখেন বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। তার মানে এই যে এটা কি, এটা হচ্ছে বর্ণ। কিন্তু যদি মুখে জিজ্ঞেস করি ক কি, সো কটা হচ্ছে ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে দেখেন, ধ্বনিটা হচ্ছে কি? বর্ণের উচ্চারিত রূপ। সো এই ধ্বনি আর বর্ণের পার্থক্যটাই আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি ধ্বনি আর বর্ণ একই কথা, এই কারণে মনে করি ব্যঞ্জন ধ্বনি 39, ব্যঞ্জন বর্ণ 39টা, তার মানে ব্যঞ্জন ধ্বনি নিশ্চয়ই 39টা। কিন্তু না, ব্যঞ্জন ধ্বনি কিন্তু 39টা না, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। ঠিক আছে? উষ্ণ বর্ণ, উষ্ণ ধ্বনি, শীষ বর্ণ, শীষ ধ্বনি, সবগুলোর মধ্যে ঝামেলা আছে। আপনারা ক্লাস 9-10 এর ব্যাকরণ বইয়ে পড়ছেন যে বর্গীয় বর্ণ 25টা, কিন্তু আবার বর্গীয় ধ্বনি এটাও পড়ছেন 25টা। কাউকে যদি জিজ্ঞেস করে বর্গীয় ধ্বনি কয়টা, নিঃসন্দেহে বলে দিবে বর্গীয় ধ্বনি 25টা। না, এটা ভুল। বর্গীয় ধ্বনি বললে হবে 23টা, বর্গীয় বর্ণ বললে হবে 25টা। এন্ড এই জিনিসগুলো যে ভুল, এই প্রত্যেকটা রেফারেন্স হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বিধানে এই সবগুলো জিনিস সঠিক তথ্য অনুসারে দেওয়া আছে। ফর দিস রিজন আমরা ওইটা ফলো করে জিনিসগুলো শেখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রাংশ অথবা বর্ণের উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। আচ্ছা, এই জন্য এখন প্রশ্ন হচ্ছে ভাই ধ্বনি কেন বেস্ট অ্যান্সার হবে? যদি বলা হয় ভাষার মূল উপাদান কি, অপশনে ধ্বনিও আছে বর্ণও আছে। এখন আমরা কোনটা কারেক্ট অ্যান্সার দিব? বললামই তো বেস্ট অ্যান্সার ধ্বনি দিব। কেন? বিকজ আপনি ছোটবেলায় যখন শিখছেন, মানে কথা বলা শিখছেন, আগে কি আপনি লেখা শিখছেন না আগে আপনি মুখে বলা শিখছেন? কোনটা? চিন্তা করেন, আগে কি আপনি মামা, পাপা, বাবা, মা, পানি, মাম এই ওয়ার্ড গুলো বলা শিখছেন, নাকি আগে আপনি লেখা শিখছেন? পয়াকার পা, নয়রসিকান্নি পানি, ময়কার মা, ময়কার মা মামা। ঠিক আছে, এভাবে আপনি লেখা শিখছেন? এক্স্যাক্টলি না, আপনি আগে বলা শিখছেন, রাইট? সো বলা শিখছেন মানে কি? বলা শিখছেন মানে কি? বর্ণ না ধ্বনি? কোনটা বলেন? বলা শিখছেন মানে কি? ধ্বনি। তার মানে বর্ণের উচ্চারিত রূপ, অর্থাৎ উচ্চারণটা শিখছেন আগে, তার মানে ধ্বনিটা শিখছেন আগে। এই জন্য ধ্বনিকে আমরা বেশি প্রায়োরিটি দিব। এই জন্য মাঝে মাঝে প্রশ্ন আসে সন্ধিতে কিসের মিলন হয়, ধ্বনির নাকি বর্ণের? দুটোই বেস্ট অ্যান্সার, বাট মানে দুটোই কারেক্ট অ্যান্সার, বাট বেস্ট অ্যান্সার হচ্ছে ধ্বনি। কারণ মনে রাখবেন, ধ্বনি আর বর্ণ দুটি যখন বেস্ট অ্যান্সার, দুটি যখন কারেক্ট অ্যান্সার হয়, তখন বেস্ট অ্যান্সার সব সময় ধ্বনি হবে। মনে রাখবেন, ধ্বনি এবং বর্ণ দুটি যখন কারেক্ট অ্যান্সার হয়, তখন বেস্ট অ্যান্সার সব সময় কি হবে ভাই? সব সময় কি হবে? ধ্বনি হবে। আচ্ছা, এবার আসেন, তাহলে উপাদান যদি বলে, তাহলে ভাষার উপাদান বললে ধ্বনি, বাক্যের উপাদান বললেও ধ্বনি, শব্দের উপাদান বললেও ধ্বনি, আর অপশনে ধ্বনি না থাকলে সেক্ষেত্রে হবে বর্ণ। কিন্তু যদি বলে উপকরণ, সেক্ষেত্রে ভাই ঝামেলা আছে। ওকে, খেয়াল করেন, যদি বলে উপকরণ, যদি বলে উপকরণ, সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাষার উপকরণ বললে হবে বাক্য, আবার বাক্যের উপকরণ বললে হবে, বাক্যের উপকরণ বললে হবে শব্দ। জিনিসটা কি বুঝতে পারছি? ভাষার উপকরণ বললে হবে শব্দ, ভাষার উপকরণ বললে হবে বাক্য, বাক্যের উপকরণ বললে হবে শব্দ। আশা করি জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার তাহলে খেয়াল করেন, ধ্বনি বা বর্ণ এটা হচ্ছে উপাদান, আর শব্দ, বাক্য, ভাষা এই জিনিসগুলো হচ্ছে কি ধাপে ধাপে উপকরণ। অর্থাৎ ভাষার উপকরণ বললে বাক্য, বাক্যের উপকরণ বললে শব্দ, আর শব্দের উপকরণ বললে হবে হচ্ছে ধ্বনি ও বর্ণ, ও শব্দের উপাদান ধ্বনি ও বর্ণ, একই কথা। ওকে ফাইন, এবার আসেন, এবার দেখেন আপনার কিন্তু আর প্যাচ লাগবে না। যখন বলা হবে উপাদান কি, যে দেখবেন যে উপাদান সবসময় ধ্বনি ও বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন উপাদান সবসময় ধ্বনি ও বর্ণ কেন? মনে রাখবেন, উপাদান দিস ইজ ফিক্সড, উপাদান দিস ইজ ফিক্সড, বাট উপকরণ, উপকরণ ইজ নট ফিক্সড, উপকরণ ইজ নট ফিক্সড। ওকে ফাইন, এবার চিন্তা করেন ভাই, বাংলা ভাষায় বর্ণ বা ধ্বনি আছে কয়টা? 50টা। এটা তো ফিক্সড নাকি? কেউ তো বলতে পারবে না যে বাংলা ভাষায় 51টা বর্ণ আছে, বলতে পারবে? বা বাংলা ভাষায় দুইটা কমায় বলবে যে 48টা বর্ণ আছে, কেউ বলতে পারবে না। সো তার মানে ধ্বনি বা বর্ণ যে ফিক্সড, এটা কেউ কমাইতে পারবে না, কেউ বাড়াইতে পারবে না। সো এই জন্য ধ্বনি বা বর্ণ হচ্ছে ফিক্সড। কিন্তু দেখেন ভাই, এই 50টা বর্ণকে পাশাপাশি বসিয়ে আপনি কয়টা শব্দ তৈরি করতে পারবেন?
ভাইয়া শব্দের উপকরণ কি? হ্যাঁ, শব্দের উপকরণ বা শব্দের উপাদান যাই বলো ধ্বনি বর্ণই হবে। ওকে, যেটা বলতেছিলাম ভাই, কতগুলা মানে 50টা ধ্বনি বর্ণকে পাশাপাশি সাজায় আপনি হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ তৈরি করতে পারবেন। আবার এই মানে লক্ষ লক্ষ শব্দকে পাশাপাশি বসে আপনি কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। আবার এই কোটি কোটি বাক্যকে পাশাপাশি বসে আপনি মানে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। দ্যাট মিন্স দিস আর নট ফিক্সড, কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে ধ্বনি বা বর্ণ, শব্দ, বাক্য এগুলো ফিক্সড না, মানে শব্দ বাক্য এগুলো ফিক্সড না। ফর দিস রিজন এগুলো হচ্ছে উপকরণ। ওকে, সো ভাষার উপাদান বললে সেটা হবে ধ্বনি বা বর্ণ, শব্দের উপাদান বলে ধ্বনি বা বর্ণ, বাক্যের উপাদান বলে ধ্বনি বা বর্ণ, কারণ উপাদান অলরেডি ফিক্সড, কিন্তু উপকরণ ইজ নট ফিক্সড। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন করছে একজন প্রশ্ন করছে ভাইয়া উপাদান আর উপকরণের মধ্যে পার্থক্য কি? ওকে ফাইন, উপাদান আর উপকরণের মধ্যে পার্থক্য কি সেটা আমি বুঝাচ্ছি। ইংরেজিতে একটাকে আমরা বলি এলিমেন্টস আর আরেকটাকে আমরা বলি ইনগ্রেডিয়েন্টস। ঠিক আছে, একটা হচ্ছে এলিমেন্টস অর্থাৎ উপাদান, আরেকটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ উপকরণ। সো মনে রাখবেন, উপাদান যেটা সেটা হচ্ছে এলিমেন্টস অর্থাৎ যেটা দিয়ে তৈরি হয়, আর যা তৈরি হয় সেটা হচ্ছে উপকরণ। কনসেপ্ট কি ক্লিয়ার? মনে করেন আপনি একটা মিষ্টির দোকানে গেলেন, মিষ্টির দোকানে যা দেখলেন সেখানে অনেক রকম মিষ্টি আছে, যেমন মনে করেন রসমালাই, তারপর হচ্ছে ছানা, দধি, কালোজাম, লাড্ডু, নাড়ু, অনেক 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 কিছু আছে। মৌলিক উপাদান শব্দ কেন? ভাষার মৌলিক উপাদান শব্দ কেন? আচ্ছা বলতেছি, রসমালাই, ছানা, দধি এগুলো সব হচ্ছে মনে করেন একটা মিষ্টির দোকানে আছে। এখন চিন্তা করেন, এই যে মিষ্টির দোকানে রসমালাই, ছানা, দধি আছে, এগুলো কি উপাদান না উপকরণ? মনে রাখতে হবে এগুলো হচ্ছে উপকরণ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই এগুলোর উপাদান কি? ওকে, এগুলোর উপাদান হচ্ছে দুধ, চিনি, ময়দা। দুধ, চিনি, ময়দা, এগুলো এই তিনটা হচ্ছে উপাদান। প্রশ্ন হচ্ছে ভাই কেন? বিকজ দুধ, চিনি, ময়দা হচ্ছে ফিক্সড। এখন এই তিনটা ফিক্সড, এই তিনটা আপনার লাগবে, কিন্তু এই তিনটা দিয়া আপনি কত ধরনের মিষ্টি তৈরি করতে পারবেন? এটা কি ফিক্সড? আপনি 50 কেন, আপনি 1000 প্রকার মিষ্টি তৈরি করেন। আপনি বিভিন্ন রেশিওতে মিশায়া, কোনটায় দুধ বেশি, কোনটায় ছানা বেশি, কোনটায় মিষ্টি বেশি, কোনটায় চিনি বেশি, কোনটায় ময়দা বেশি, মানে আপনি 1000 প্রকার মিষ্টি তৈরি করতে পারবেন এই তিনটাকে বিভিন্ন রেশিওতে, বিভিন্ন অনুপাতে মিশায়া, রাইট? সো তাইলে এই যে বিভিন্ন অনুপাতে মিশায়া 1000 প্রকার মিষ্টি তৈরি করতে পারছেন, তার মানে এগুলো কি ফিক্সড? না, এটা ফিক্সড না। সো এটা হচ্ছে উপকরণ। সো উপকরণ ইজ নট ফিক্সড, বাট উপাদান ইজ ফিক্সড। দুধ, চিনি, ময়দা আপনার লাগবেই, মাস্ট। কনসেপ্টটা কি ক্লিয়ার? সেই জন্য বলা হয়েছে যে ধ্বনি বা বর্ণ হচ্ছে ফিক্সড। এই যে দেখেন, ধ্বনি বা বর্ণ হচ্ছে ফিক্সড, আর উপকরণ যেটা অর্থাৎ বাক্য বা শব্দ এগুলো ফিক্সড না। এখন একজন প্রশ্ন করছে ভাইয়া, তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ হলে মৌলিক উপাদান কেন শব্দ হয়েছে? একজন প্রশ্ন করছে এসএমএস-এ। গুড কোশ্চেন, অ্যানসার দিচ্ছি, খেয়াল করেন। তাহলে আমরা পয়েন্টগুলো একটু লিখে নেই, খেয়াল করি। ভাষার মূল উপাদান, আমরা একটু পয়েন্টগুলো লিখে ফেলি। ভাষার মূল উপাদান সেটা হচ্ছে ধ্বনি বা বর্ণ, তবে ধ্বনি বেস্ট অ্যান্সার। ওকে, দেন ভাষার মূল উপকরণ এটা হচ্ছে বাক্য। ওকে, আবার বাক্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে বাক্যের মূল উপাদান ধ্বনি বা বর্ণ, বাক্যের মূল উপকরণ শব্দ। আশা করি জিনিসটা ক্লিয়ার। তবে বাক্যটা সাধারণত আসে না, ভাষাটাই আসে, এই জন্য ভাষাটা দেখাইলাম। আরেকটা প্রশ্ন আসে মাঝে মাঝে, সেটা হচ্ছে ভাষার মৌলিক উপাদান কোনটা? এটা মাঝে মাঝে আসে। তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা বর্ণ, কিন্তু মৌলিক উপাদান হচ্ছে শব্দ। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন? মৌলিক উপাদান হচ্ছে শব্দ, প্রশ্ন হচ্ছে কেন? ওকে, এই কেন অ্যানসারটা লুকিয়ে আছে এই শব্দটার মধ্যে। এই যে মৌলিক, এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে। খেয়াল করেন, মৌলিক শব্দটা গঠিত হয়েছে কিভাবে? মৌলিক এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো হচ্ছে মূল যোগ ইট, বা স্নিক। ওকে ফাইন, এবার খেয়াল করেন, তাহলে মূল যোগ ইট। এখন এই ইটটা মানে হচ্ছে প্রত্যয়। এই ইটটা কি? এই ইটটা হচ্ছে একটা প্রত্যয়, এর অর্থ হচ্ছে সম্পর্কিত। এর অর্থ কি? সম্পর্কিত। যেমন আমি যদি বলি দৈহিক মানে দেহ সম্পর্কিত, যদি বলি শারীরিক মানে শরীর সম্পর্কিত, যদি বলি কাব্যিক মানে কবি সম্পর্কিত, যদি বলি মানসিক মানে মানস সম্পর্কিত। এই মানুষ মানে কিন্তু মানুষ না, মানস দন্তস্ব। এই মানুষ মানে মন সম্পর্কিত। যদি বলি চারিত্রিক মানে চরিত্র সম্পর্কিত, যদি বলি ব্যবহারিক মানে ব্যবহার সম্পর্কিত, যদি বলি সাপ্তাহিক মানে সপ্তাহ সম্পর্কিত। মানে মোট কথা হচ্ছে ইক প্রত্যয় যুক্ত হয় যে শব্দটার সাথে,
সেই শব্দটা সম্পর্কিত বোঝায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? দৈহিক মানে দেহ সম্পর্কিত, শারীরিক মানে শরীর সম্পর্কিত, দৈনিক মানে দিন সম্পর্কিত, কাব্যিক মানে কবি সম্পর্কিত, লৌকিক মানে লোক সম্পর্কিত। জিনিসটা কি বুঝতে পারছি? তাহলে এবার খেয়াল করেন, মৌলিক মানে কি মূল সম্পর্কিত। এখন চিন্তা করেন ভাষার মূল উপাদান কি? ধ্বনি বা বর্ণ। তাহলে ধ্বনি বা বর্ণ সম্পর্কিত কি আছে খেয়াল করেন তো। ধ্বনি বা বর্ণের পরের ধাপটাই কি? শব্দ। তার মানে মূল যদি বলে তাহলে হচ্ছে ধ্বনি বা বর্ণ, আর মৌলিক যদি বলে তাহলে হচ্ছে ধ্বনি বা বর্ণ সম্পর্কিত কি আছে? সো কার কাছে হচ্ছে শব্দ। এজন্য ভাষার মূল উপাদান বললে ধ্বনি বা বর্ণ, আর ভাষার মৌলিক উপাদান বললে হবে শব্দ। যিনি প্রশ্নটা করেছেন ভাইয়া কি বুঝতে পারছেন? আমাকে জানাবেন, বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। ভাইয়া আপনার পড়ানোটা সেই লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ। ওকে সমস্যা নাই, তাকমিল। ওকে ফাইন, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছেন। তাহলে উপাদান উপকরণ জিনিসটা ক্লিয়ার, আমরা বুঝে গেছি। তাহলে উপাদান কি উপকরণ কি আমরা জানি, শব্দ কি বাক্য কি ভাষা কি এগুলো আমরা সব জানি। এখন আমাদের একটা জিনিস বাকি সেটা হচ্ছে অক্ষর। ওকে, সো অক্ষর জিনিসটা কি এটা আমরা জানি না, আমরা একটু অক্ষর জিনিসটা এখন নির্ণয় করা শিখবো। ওকে চলেন তাহলে আমরা এখন অক্ষর জিনিসটা নির্ণয় করা শিখি। ওকে আসেন, অক্ষর কি? ওকে অক্ষর কি? আমরা যদি ব্যাকরণের মানে সংজ্ঞা চিন্তা করি তাহলে সংজ্ঞা অনুসারে অক্ষরটা হচ্ছে এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়া একবারে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। আবার বলছি, এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়া একবারে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। ভাইয়া আগের টপিকটা একটু আরেকবার বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা আগের টপিকটা আরেকবার বোঝানো যাবে না আপু, কারণ আগের টপিকটা এতক্ষণ বুঝাইছি প্রায় 15 মিনিট। এখন যদি আবার 15 মিনিট আমি এই টপিক বুঝাই, হয়তো আপনি মাত্র জয়েন করেছেন, কোনো সমস্যা নাই, ক্লাস রেকর্ড হচ্ছে। সো ক্লাসের পরে আমি হচ্ছে ঘন্টা 2 বা ঘন্টা 3 মধ্যে আমি রেকর্ডটা কিন্তু ড্রাইভে আপলোড করে দিব। সো তখন ড্রাইভের লিংকটা আপনারা পেয়ে যাবেন। সো তার মানে যারা ক্লাসের পরে জয়েন করেছেন তারা প্রথম থেকেই ক্লাসেরটা আবার রিভিউ করে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে ফাইন। অক্ষর জিনিসটা কি একটু বুঝাচ্ছি। অক্ষর জিনিসটা কি একটু খেয়াল করেন। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়া একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। বাট আমরা এভাবে শিখতে চাই না। কেন শিখতে চাই না? কারণ এক একজনের উচ্চারণ এক এক রকম। যেমন দেখেন আপনাকে আমি বললাম বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? এখন দেখেন এক একজনের উচ্চারণ এক এক রকম। কেউ উচ্চারণ করবে বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? 5টা। কেউ উচ্চারণ করবে বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? 3টা। কেউ উচ্চারণ করবে একবারে বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? 1টা। এখন এক একজনের উচ্চারণ এক এক রকম। ফর দিস রিজন আমরা এই সিস্টেমেই যাব না। তাহলে আমরা কি করব? আমরা একটা শর্টকাট টেকনিক করব। and the name of this technique is SMS. what is the name SMS. SMS টেকনিকে আমরা এখন অক্ষর নির্ণয় করার টেকনিক গুলো শিখবো। এখন আসে SMS টেকনিকে আমরা কিভাবে শিখবো। ওকে, আমরা এমন কেউ নেই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যে ফ্রেন্ড সার্কেলকে বা বন্ধুদেরকে বা আত্মীয় স্বজন কাউকে SMS দেন নাই, এমন কেউ পাওয়া যাবে না। এটা ফেসবুক হোক, এটা হোয়াটসঅ্যাপ হোক, এটা স্ন্যাপচ্যাট হোক, তারপর হচ্ছে সেটা মানে বিভিন্ন মাধ্যমে, ইভেন মেসেঞ্জার হোক, ইমো হোক, বিভিন্ন মাধ্যমে, ইভেন মোবাইলে ডিরেক্টলি। মোট কথা মোবাইলে আপনি SMS করছেন, এই যে SMS টা করেন, আমাদের SMS এর ভাষাটা কি? বাংলা না ইংলিশ না বাংলিশ? খেয়াল করেন আমাদের ভাষাটা কি? আমাদের ভাষাটা হচ্ছে বাংলিশ। আমরা কিন্তু সাধারণত ইংলিশ লিখি না। আমরা সাধারণত লিখি না হে হোয়াটসঅ্যাপ, আমরা এভাবে লিখি না। আমরা লিখি ওই কি করস, এভাবে লিখি না, ওই কি করস। আমরা কখনো লিখি না হে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? দেন হচ্ছে প্লিজ টেক্সট মি বা প্লিজ কল মি, আমরা কখনো এভাবে লিখি না। আমরা লিখি ওই কল দে, ঠিক আছে, বা দোস্ত ফোন দে, FON ফোন ডি দে, এভাবে লিখি। সো আমরা এই যে বাংলিশ ভাষায় লিখতে পারি কি পারি না, এটা হচ্ছে ব্যাড। যদি বাংলিশ ভাষায় লিখতে পারি দ্যাটস ইট, আমার অক্ষর বের করা হয়ে গেছে। আমরা কি সবাই বাংলিশ ভাষায় খাতা লিখতে পারি? যদি পারি আমার অক্ষর বের করা শিখে গেছি আমি। আসেন কিভাবে। সো বিশ্ববিদ্যালয়, দেখেন এই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? আমাদেরকে প্রশ্ন করা হয়েছে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে। জাস্ট রাইট ইট ইনটু বাংলিশ। বাংলিশ ভাষা খাতায় লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন। সো বাংলিশ ভাষা চলেন খাতায় লিখি BISSHOBIDDALOY, বিশ্ববিদ্যালয়। সো রাইট নাও খেয়াল করেন 1 2 3 4 5, অর্থাৎ ভাওয়েল কয়টা খালি এটা গুনবেন। আপনি বিশ্ববিদ্যালয় বানানটা বাংলিশে লিখবেন, লেখার পরে গুনবেন ভাওয়েল কয়টা, যে কয়টা ভাওয়েল সে কয়টা অক্ষর, শেষ সোজা হিসাব।
আবার বলছি যে কটা ভাওয়েল সে কটা অক্ষর, সোজা হিসাব। এখন দেখেন বিশ্ববিদ্যালয় বানান BISSHOBIDDALOY, বিশ্ববিদ্যালয় ভাওয়েল কয়টা? 5টা। ওকে, এক্সট্রিমলি সরি, মাঝে মাঝে এরকম কল আসে, যেহেতু মোবাইলে ক্লাস নিচ্ছি, কল আসলে মাঝে মাঝে কলটা মানে জুম আইডিটা হ্যাং হয়ে যায়। সো এটা নিয়ে কিন্তু দ্বিধান্বিত হওয়ার কিছু নাই বা বিভ্রান্ত হওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে ফাইন, বিশ্ববিদ্যালয় BISSHOBIDDALOY। এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমার বানান যদি ভুল হয়, এটা প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে। উত্তর হচ্ছে আপনার বানান যদি ভুলও হয় আপনার উত্তর হবে। এটাই হচ্ছে মজার বিষয়, খেয়াল করেন। আপনার বানান যদি ভুলও করেন তাও আপনার 5টা ভাওয়েল আসবে। আপনি যেমনে লিখেন 5টা ভাওয়েল আসবে। ওকে ফাইন, করে দেখাচ্ছি হৈমন্তী, একটু পরে দেখেন। বিশ্ববিদ্যালয়ে বানানটা যদি আমরা বানান ভুল করে লিখি তাহলে কি লিখবো? বি আই এর জায়গায় লিখলাম বিই, SSHO এর জায়গায় লিখলাম ইউ, তারপরে BI এর জায়গায় লিখলাম BE। মানে মোট কথা আপনি যদি BI এর জায়গায় BE লিখেন তারপরেও কিন্তু ভাওয়েলই আসতেছে ঘুরে ফিরে, ঘুরে ফিরে কিন্তু ভাওয়েল। খেয়াল করেন, ও এর জায়গায় ইউ আসছে, ইউ কি ভাওয়েল না? আই এর জায়গায় ই আসছে, ই কি ভাওয়েল না? সো ঘুরে ফিরে ভাওয়েল 5টা আসবেই, মাস্ট। হ্যাঁ, এখন আপনি বলতে, এখন ভাই কারণ দেখেন বিশ্ববিদ্যালয় বানান আপনি তো নিশ্চয়ই এই BI এর জায়গায় BH দিয়ে করবেন না, করবেন? আপনি কি বিশ্ববিদ্যালয় বানান এইভাবে লিখবেন BXN VP QLTZ বিশ্ববিদ্যালয়, এইভাবে তো লিখবেন না, আপনি উচ্চারণ অনুসারে লিখবেন। সো BISSHOBIDDALOY, দ্যাটস ইট, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। কনসেপ্ট ক্লিয়ার? সো যে কোনো শব্দ জাস্ট বাংলাদেশে লিখে ফেলবেন, লেখার পর দেখবেন এটার মধ্যে ভাওয়েল কয়টা, যে কটা ভাওয়েল এর অক্ষর শেষ হয়ে যায়। যেমন দেখি চলেন, যেমন মনে করেন আমি বললাম জল শব্দের কয় অক্ষর? জল, যে জল ভাওয়েল কয়টা? একটা, অক্ষর কয়টা? একটা, শেষ। যদি বলি মামা তাহলে MA মামা, ভাওয়েল কয়টা? দুইটা, অক্ষর কয়টা? দুইটা, শেষ। আমি যদি বলি যে পানি, তাহলে এবার খেয়াল করেন পানি, PANI পানি, ভাওয়েল কয়টা? দুইটা, অক্ষর কয়টা? দুইটা, শেষ। গোলাপ, GOLAP গোলাপ, ভাওয়েল কয়টা? দুইটা, অক্ষর কয়টা? দুইটা, শেষ। কলম, KOLOM কলম, KOLOM কলম, ভাওয়েল কয়টা? দুইটা, অক্ষর কয়টা? দুইটা, শেষ। দেখেন অক্ষর দুইটা আছে, মানে দুইটা ও আছে, তারপরে কিন্তু এটা না যে দুইটা ও আছে এই জন্য একটা ধরবেন। কনসেপ্টটা কি ক্লিয়ার? জেওয়েল জলতেও দুইটা অক্ষর, কি জলতে দুইটা অক্ষর? জলে দুইটা অক্ষর কে বলছে আপনাকে? জলে যে দুইটা অক্ষর এটা কে বলছে আপনাকে? জলে এক অক্ষর, আপনি যে বই পড়েন না কেন জলের মধ্যে এক অক্ষর এটাই লেখা, জলের মধ্যে দুই অক্ষর কোনো জায়গায় বইতে পাবেন না। কথা বুঝতে পারছেন? ভাওয়েল একটা, 100% একটা অক্ষরই হবে। আর জল যদি আপনি JHOL লেখেন, ভাইয়া বিশুবি বিষয়টা বুঝি নেই, বিশুবি আবার কোনটা? ও আচ্ছা, না বিশুবি না, এটা বিশ্ববিদ্যালয় দিয়ে বুঝাচ্ছিলাম, বিশ্ববিদ্যালয় দিয়ে বুঝাচ্ছিলাম আর কি, এটা কিছু না। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় দিয়ে বুঝাচ্ছিলাম যে বানানটা যদি ভুল হয় তারপর আপনার ঘুরে ফিরে ওই অক্ষর আসবেই, মানে সেম হবেই। তবে যেটা বলতেছিলাম সেটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যদি যদি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তন্নি আপু না টনি, টনি ভাই, টনি ভাই আপনার অ্যান্সার দিচ্ছি, মাথায় আছে আমার, সমস্যা নাই, অ্যান্সার দিচ্ছি। হৈমন্তী ব্যাপারটা খেয়াল করেন, আগে আমি এটা বুঝাচ্ছি, এটা বুঝাই তারপরে আমি শেষ হয় নাই তো এখনো, খেয়াল করেন। কলম, KOLOM, দুইটা ভাওয়েল আছে, এই যে দুইটা ভাওয়েল আছে তার মানে যে একটা ধরবেন, মানে দুইটা একই রকমের ভাওয়েল আছে, তাই বলে যে একটা ধরবেন ব্যাপারটা না, না। একই রকমের ভাওয়েল যদি 10 বার থাকে 10 বারই ধরতে হবে, মাইন্ডেড, এটা মাথায় রাখতে হবে। ভাইয়া জল কিভাবে এক অক্ষর হয়? তো জল কিভাবে এক অক্ষর হয় ভাই? এই যে দেখেন জল, জেওয়েল জল, আপনি যদি JHOL লেখেন জল তাও তো এক অক্ষরই হয়, ভাওয়েল তো একটাই ভাই, ভাওয়েল একটা না। সো ভাওয়েল একটা, অক্ষর তো একটাই। আপনি যদি বলেন পানি, PANI পানি, ভাওয়েল দুইটা, অক্ষর দুইটা, শেষ। কথা কি বুঝতে পারছেন? এখন জল, এটা তো আপনি দুই অক্ষরে ভাঙতে পারবেন না, আপনি যদি বাংলাও ভাঙেন, এটা তো ইংলিশে কি দেখালাম, আপনি যদি বাংলাও চিন্তা করেন তাহলে বর্গীয় চ যোগ অ যোগ ল, জল, এই তো, তাই না? অক্ষর কি তাই তো বুঝি না। আচ্ছা অক্ষর কি তাই বুঝলেন না, ওকে অক্ষর কি আমি একটু বুঝাই। ও
আচ্ছা ওকে ফাইন, এক মিনিট একজন একজন কমেন্ট করছে পানিটা তো কি মানে জ আর ল দুইটা অক্ষর না, ওরা মেবি এসএমএস পদ্ধতিটা বুঝে নাই। এক্স্যাক্টলি, আপনারা মেবি এসএমএস পদ্ধতিটা বুঝেন নাই। আমি একটু বলতেছি ভাই, অক্ষর কি জিনিস সেটাই বুঝেন নাই আপনারা আসলে। ওকে দেখেন, জল আপনারা যেটা বলতেছেন জ প্লাস ল, এটা কিন্তু অক্ষর না, এটা হচ্ছে বর্ণ। আপনারা হচ্ছে অক্ষর নির্ণয় করতেছেন না, আপনারা চিন্তা করতেছেন বর্ণ। অক্ষর আর বর্ণ সেম জিনিস না, কথা বুঝতে পারছেন? অক্ষর আর বর্ণ সেম জিনিস না। এটা হচ্ছে জল জল, এটা হচ্ছে বর্ণ, দুইটা বর্ণ। আর অক্ষর হচ্ছে এক নিঃশ্বাসে একটা শব্দের যতটুকু উচ্চারণ করতে পারবেন। এই যে বিশ্ববিদ্যালয়ে বলছি, এখন বিশ্ববিদ্যালয়ে যদি আমি বর্ণ কিনতে যাই তাহলে তো অনেকগুলো হবে, 7টা 8টা 9টা বুঝবে, বুঝতে পারছেন? আমি যদি বলি ব একটা, রস্বই একটা, তালবস্য একটা, ব একটা, রস্বই একটা, তালবস্য একটা, দ একটা, জফলা একটা, আকার একটা, ল একটা, অন্তস্থির একটা, 10-11টা হয়ে যাবে। বাট বিশ্ববিদ্যালয় মানে কি 10-11টা অক্ষর না, 10-11টা বর্ণ হইতে পারে, বাট অক্ষর কয়টা? অক্ষর কিন্তু 5টা। অর্থাৎ অক্ষর নির্ণয়ের সিস্টেম হচ্ছে যে কোনো শব্দ বাংলিশে লিখবেন এসএমএস এর ভাষায়, দেখবেন কয়টা ভাওয়েল আছে, যে কয়টা ভাওয়েল সে কয়টা অক্ষর, শেষ হয়ে যায় হিসাব। কনসেপ্টটা কি ক্লিয়ার? যে কয়টা ভাওয়েল সে কয়টা অক্ষর। ওকে বুঝছি, সিলেবলের মতো অক্ষর। এক্স্যাক্টলি, ইংরেজিতে যেটাকে আমরা বলি সিলেবল, বাংলায় সেটাকে বলি অক্ষর। এখন আসেন, অনেকে আছে এখানে বিশ্ববিদ্যালয় বানানে ওয়াই এর জায়গায় আই দেয়, অনেকে আছে ওয়াই এর জায়গায় আই দেয়। এখন সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বানানে তার কিন্তু অক্ষর একটা বাইরে গেল। এই যে দেখেন, মানে আই একটা বেশি ভাওয়াল হইল না, তাহলে বেশি ভাওয়াল হলে তার কি অক্ষর 6টা হবে? খেয়াল করেন, 1 2 3 4 5 6, তার কিন্তু 6টা হওয়ার কথা। কিন্তু দেখেন তারপর এই টেকনিকটাকে কেন এত পছন্দ করি আমি, বিকজ দুইটা ভাওয়েল মানে আপনি যেমনি লেখেন আপনার বানান মিলবে, মানে অক্ষর মিলবে। খেয়াল করেন, দুইটা ভাওয়েল পাশাপাশি থাকলে মনে রাখতে হবে এটাকে একটা অক্ষর ধরতে হয়। তার মানে ও আর আই দুইটা ভাওয়েল পাশাপাশি আছে, দুইটা মিলে একটা অক্ষর হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এরকম আরো উদাহরণ আছে, যেমন দেখেন বি ও আই বই, ভাওয়েল কয়টা? দুইটা, বাট অক্ষর কয়টা? একটা। বাংলা সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টার চলছে? বাংলা সেকেন্ড পেপারের ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারটা চলতেছে, আমরা এখন ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারটা পড়তেছি। ভাইয়া লেখা ফ্রেশ আসে না, না লেখা তো ফ্রেশ আসার কথা, লেখা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। ফোকাস মাঝে মাঝে একটু প্রবলেম করে, এটা যে কোনো অ্যাপসে ক্লাস নিলে ফোকাসটা প্রবলেম হয়। যেহেতু জুম অ্যাপসে ক্লাস নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা একটা ভিডিও কনফারেন্স মেথড, বোর্ডে ক্লাস নিচ্ছি, তো ডেফিনেটলি এই যে দেখেন এখন একটু জুম মানে লেখার দিকে ফোকাস হচ্ছে, আবার এই যে দেখেন এখন হচ্ছে আমার দিকে ফোকাস হচ্ছে। তো মাঝে মাঝে লেখা একটু এদিক ওদিক হবে, এটা ফোকাস প্রবলেম, এটা আর কোনো প্রবলেম না। ওকে ফাইন, তাহলে এবারে খেয়াল করেন বিশ্ববিদ্যালয়ে বানানের বই বি ও আই বই, ভাওয়েল কয়টা? দুইটা, বাট অক্ষর কয়টা? একটা। এরকম দেখেন, আমি যদি বলি মনে করেন ভাই, ভি এ আই ভাই, সো ভাওয়েল কয়টা? দুইটা, বাট অক্ষর কয়টা? একটা। ভাওয়েল যদি পাশাপাশি দুইটার বেশি হয় তারপরও কি এক অক্ষর হবে? আপনি ভাওয়েল পাশাপাশি দুইটার বেশি হইছে এরকম একটা উদাহরণ পারলে দেখান, পারলে এরকম একটা উদাহরণ দেখান যে দুইটার বেশি ভাওয়েল হইছে পাশাপাশি। এরকম কোন শব্দ আপনি বের করতে পারবেন না, দুইটার বেশি ভাওয়েল পাশাপাশি বসে না, যদি আপনি জোর করে না বসান। এখন আপনি যদি মনে করেন বললেন ভাইয়া গেছে কেন, কি বাইজা গেছে কেন, কই বাইজা গেছে? বাইজা যায় নাই তো, ওকে ফাইন। এখন মনে করেন যদি আপনি মনে করেন বউ, এখন বউ বি ও ইউ বউ, এখন বউরে যদি আপনি এখন আদর করে ডাকেন বউ, ঠিক আছে? এখন আপনি যদি ও মনে করেন ইচ্ছা মতো দিতে থাকেন তাহলে তো আমার কিছু বলার নাই, তাহলে তো আমার কিছু বলার নাই, বুঝতে পারছেন? তবে তবে দুইটা ভাওয়েলের বেশি পাশাপাশি কখনো বসে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো মনে রাখবেন দুইটা ভাওয়েল সর্বোচ্চ বসতে পারে এবং দুইটা ভাওয়েল পাশাপাশি বসলে সেটা এক অক্ষর ধরতে হয়। এইবার আসেন, সামওয়ান ইজ আস্কিং, মেবি টনি ভাই, টনি ভাই প্রশ্ন করছিল যে ভাই হৈমন্তী, এটা একটু ভেঙে দেখেন। ওকে ফাইন, আসেন হৈমন্তী, এইচ ও আই এম ও এন টি আই, হৈমন্তী। খেয়াল করেন 1 2 3, তো ভাবে আচ্ছা একটু খেয়াল করেন, ভাওয়েল আছে 4টা, বাট অক্ষর কিন্তু 4টা হবে না, অক্ষর হবে 3টা। এখন আসেন এই যে ও আর আই, এই দুইটা মিলে হচ্ছে এক অক্ষর। কেন? কারণ পাশাপাশি আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ও আর আই দুইটা মিলে হচ্ছে এক অক্ষর, কারণ পাশাপাশি আছে। তাহলে আমি কি অক্ষরটা বুঝতে পারছি? আমাকে একটু জানাবেন জিনিসটা কি ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাবেন সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোন শব্দ থেকে অক্ষর বের করতে হলে সেটাও আমাকে বলতে পারেন যে ভাই এই শব্দের মধ্যে কয়টা অক্ষর, আমাকে একটু বের করে দেখান। কোন শব্দের মধ্যে অক্ষর বের করতে হলে সেটাও আমাকে বলতে পারেন যে ভাই এই শব্দে কয় অক্ষর, আমাকে একটু বের করে দেখান, সেটাও বলতে পারেন।
জি ভাই ক্লিয়ার। ওকে ফাইন, যদি সবার ক্লিয়ার থাকে দেন আমি তাহলে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আচ্ছা আমাকে একটু জানাবেন এই শব্দের কয় অক্ষর। একটা হচ্ছে রবীন্দ্রনাথ, ওকে একটু খেয়াল করবেন, একটা হচ্ছে রবীন্দ্রনাথ, আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ, আরেকটা হচ্ছে কর্নেল, আরেকটা হচ্ছে ফার্মগেট। এই তিনটা শব্দের কোনটায় কয় অক্ষর আমাকে একটু বের করে দেখান। আমাকে লেখা দেখানো লাগবে না যে এটার মধ্যে এটা এটার কয়টা, আমাকে জাস্ট একটু বললেই হবে যে মনে করেন 1 1 1 বা 1 2 2 বা 2 1 1 এরকম জাস্ট খালি একটু বললেই হবে। রবীন্দ্রনাথ শব্দের কয় অক্ষর, কর্নেল শব্দের কয় অক্ষর এবং ফার্মগেট শব্দের কয় অক্ষর, এই তিনটার কোনটায় কয় অক্ষর? 4 2 2। আচ্ছা 4 2 2 বা সবাই মোটামুটি 4 2 2 4 2 2 বলছেন। ওকে ফাইন, দেখি আমরা ব্যতিক্রম কাউকে পাই কিনা। 4 2 2 4 2 2 বা সবাই কি ভাই মানে বুঝা বলতেছেন না না বুঝা বলতেছেন? যদি বুঝা বলেন দেন কংগ্রাচুলেশন টু অল অফ ইউ, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন, থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ ব্যাপারটা হচ্ছে ROBINDRONATH, দ্যাট মিন্স 1 2 3 4 বাউল চারটা আছে, সো ডেফিনেটলি অক্ষর চারটা হবে। ওকে ফাইন, দেন হচ্ছে কর্নেল, যদি আমরা অ্যাকচুয়াল ইংলিশ লিখি কর্নেলের ক্ষেত্রে সেক্ষেত্রে হবে COLONEL, কলোনেল। বাট মাইন্ড ইট, দিস ইজ এই যে রেজওয়ান ভাই, রেজওয়ান একজন ভুল করছে, রাজিন সামি আপনিও ভুল করছেন। ওকে ফাইন, একটু খেয়াল করেন, রাজিন সামি ভাই মাঝখানে লিখছে 3। আচ্ছা তারপর হচ্ছে মাহিয়া মুস্তারি আপু আপনিও ভুল করছেন, খেয়াল করেন। কর্নেল এখানে কিন্তু অনেকেই লিখছেন কি COLONEL, ভাই মাইন্ড ইট, দিস ইজ অ্যাকচুয়াল ওয়ার্ড। আমি কিন্তু কর্নেল COLONEL না, কর্নেল এটা হবে না। কেন হবে না? কারণ ভাই একটু খেয়াল করেন, জল GOL জল, আমি কি বলছিলাম জল, এটা WATER ওয়াটার। একটু চিন্তা করেন, আমরা কিন্তু বাংলিশ বলতেছি, বাংলিশ অ্যাকচুয়াল ইংলিশ না। খেয়াল করেন, কলোনেল এটা যদি আপনি যা লিখছেন তাহলে এটা উচ্চারণ করলে হবে কলোনেল। আপনি কি কলোনেল উচ্চারণ করেন? আপনি বলেন কি কলোনেল না কর্নেল? কর্নেল বলেন, তার মানে আপনার লিখতে হবে CORNEL কর্নেল বা KORNEL কর্নেল। এক্স্যাক্টলি CORNEL বা KORNEL, দ্যাট মিন্স ভাওয়েল হচ্ছে দুইটা, অক্ষর দুইটা। এখানে কিন্তু আপনি অ্যাকচুয়াল বানান লিখলে হবে না। জিনিসটা কি ক্লিয়ার? CORNEL বা KORNEL, আশা করি বুঝতে পারছি যাদের ভুল হয়েছে। আবার ঠিক সেম ভুলটা করছেন ফার্মগেটের ক্ষেত্রে, খেয়াল করেন, ফার্মগেট FARMGATE, এটা হচ্ছে ফার্মগেটের অ্যাকচুয়াল বানান, এটা হচ্ছে ফার্মগেটের অ্যাকচুয়াল বানান। বাট মাইন্ড ইট, এই যে দেখেন GATE, দ্যাট মিন্স গেটি, উচ্চারণটা কি হইছে ফার্মগেটি, বাট দিস ইজ নট ফার্মগেটি, দিস ইজ ফার্মগেট। সো দ্যাট মিন্স এটার উচ্চারণ হবে FARMGET, ফার্মগেট। সো ভাওয়েল দুইটা, অক্ষর দুইটা, দ্যাট মিন্স কারেক্ট আনসার হবে 4 2 2। জিনিসটা কি ক্লিয়ার? এখনো যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন একটু, এখনো যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন। ওকে আশা করি সবার ক্লিয়ার, এর মধ্যে আর প্যাচের কিছু নাই। তাহলে আমরা সবকিছু নিয়ে আলোচনা করলাম, ধ্বনিতত্ত্বের মোটামুটি অক্ষর, ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা সবকিছু নিয়ে আলোচনা করেছি। এবার আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির বিস্তারিত আলোচনা চলে যাই। ভাইয়া কি লিখছে এটা, কি লিখছে এটা? ওয়েট, আমি তো ওয়ার্ডটাই বুঝি নাই। কি লিখছে এটা ভাইয়া? জীব প্রযুক্তিটা একটু ভেঙে দেখান। জীব প্রযুক্তি মানে, জীব প্রযুক্তি মানে কি? জীব প্রযুক্তি আমি বুঝি নাই। ও বায়োলজি, বায়োটেকনোলজি। তা আপনি আপনার মতো করে ভাঙেন, সমস্যা কি? জীব প্রযুক্তি আপনি যদি ভাঙেন তো ভাঙেন, মানে কি ব্যাপারটা কি এরকম যে এরকম যে জীব প্রযুক্তি এরকম, মানে এটাকে ভেঙে দেখাইতে হবে এরকম কিছু, এটার মধ্যে কয়েক খরচ এরকম? পরীক্ষার সময় বুঝবো। আচ্ছা ওকে ফাইন, আমি অ্যান্সার দিচ্ছি। ওকে ফাইন, সোজা হিসাব, জীব প্রযুক্তি। তাহলে এবার খেয়াল করেন, এই যে এটার উচ্চারণ করেন। আচ্ছা এখানে একটা পেজ আছে, পেজটা হচ্ছে আপনি কি উচ্চারণ করেন, জীব প্রযুক্তি নাকি জৈব প্রযুক্তি? আপনি মানে জীব প্রযুক্তি কোনটা? আপনি কিন্তু বলেন প্রাণী জীব, আপনি কিন্তু বলেন প্রাণী জীব, প্রাণী জীব না, আপনি কিন্তু প্রাণী জীব বলেন না, বলেন প্রাণী জীব।
বা জীব, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। না ইরফান নিলয় ভাই, জীব আমরা বলি না, আমরা বলি জৈব, যেমন জৈব সার, জৈব প্রযুক্তি, আমরা জৈব প্রযুক্তি বলি। জীব এটার উচ্চারণ সবসময় মানে ব্যঞ্জন হয়। যেমন মনে করেন দেখেন, যেমন মনে করেন জীবজন্তু, ঠিক আছে, প্রাণী জীব, জীবজন্তু। আপনি কি বলেন জীবজন্তু? জীবজন্তু বলেন নাকি জীবজন্তু বলেন, কোনটা? জীবজন্তু। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু বলি না জীবজন্তু বা প্রাণী জীব, আমরা বলি প্রাণী জীব। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। যার জীবন আছে তাকে আমরা বলি জীব, আমরা বলি না যার জীবন আছে তাকে আমরা বলি জীব, জীব বলি না, আমরা বলি জীব। ওকে ফাইন। সো হ্যাঁ, যদি বলতাম জৈব, জৈব বললে তখন হচ্ছে ওইটা কি হইতো, ওইটা হচ্ছে জৈব, বয়ের পরে অউচ্চারিত হইতো। এখন যেহেতু এটা করে অউচ্চারিত হচ্ছে না, তার মানে কি জেআইবি জীব, PROJUKTI প্রযুক্তি, তার মানে 1 2 3 4, বয়ন কয়টা? 4টা, অক্ষর কয়টা? 4টা, শেষ। আর যদি বলতাম জৈব প্রযুক্তি, যদি বলতাম জৈব প্রযুক্তি, তাহলে তখন কি হইতো? জৈব প্রযুক্তির মধ্যে হচ্ছে JOIBO, জৈব, PROJUKTI জৈব প্রযুক্তি, 2টা বল বাট পাশাপাশি আছে, সো 1টা 2টা 3টা 4টা 5টা, তখন 5টা হইতো। আশা করি জিনিসটা বুঝতে পারছি, আশা করি জিনিসটা ক্লিয়ার, কারণ মধ্যে আর অক্ষর নিয়ে তেমন কোনো প্যাচ নাই। ওকে ফাইন, তাহলে অক্ষর, ধ্বনি, শব্দ, বাক্য এই জিনিসগুলো ক্লিয়ার। এবার আসেন, ওকে ফাইন, থ্যাংক ইউ। এবার আসেন তাহলে ধ্বনি বা বর্ণ এগুলো কয়টা, বা স্বরধ্বনি কয়টা, স্বরবর্ণ কয়টা, আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করি। ওকে, সো আসেন লিখেন বাংলা বর্ণমালার সংখ্যা, বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? সামন কেউ কি বলতে পারবেন বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? কেউ বলতে পারবেন বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? 50টা। এই যে গুড, একজন বলছে 50টা। আর যারা একটা একটা বলতেছে তারা কিন্তু আগে আমার ক্লাস করছে, আই এম শিওর। আর যারা বলতেছে 50টা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আগের ক্লাসটা আমার করে নাই, এই জন্য 50টা বলতেছেন। এবার শুনেন বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা যদি বলে, কারেক্ট আনসার হবে 1টি। 50টি হবে না, কনসেপ্ট ক্লিয়ার? 50টা হবে না, মনে রাখবেন। বাংলা বর্ণের সংখ্যা যদি বলে, বর্ণের সংখ্যা, তাহলে হবে 50টা। কিন্তু বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা বলতে হবে 1টা। এবং কোশ্চেন হচ্ছে কেন, অ্যান্সার দিচ্ছি, কেন ব্যাখ্যা দিচ্ছি ভাই। মনে করেন এখানে অনেকগুলা, মনে করেন এখানে অনেকগুলা বকুল ফুল আছে, এখানে অনেকগুলো বকুল ফুল আছে, খেয়াল করেন ভালো করে। ওকে, এখানে অনেকগুলো বকুল ফুল আছে, ঠিক আছে, অনেকগুলো বকুল ফুল আছে। এখন এই বকুল ফুলগুলোকে পাশাপাশি গেঁথে একটা মালা তৈরি করা হলো, একটা মালা তৈরি করা হলো। তাহলে কথাটা বুঝেন, এই মালায় বকুল ফুল আছে কয়টা? অনেকগুলো, বাট বকুল ফুলের মালা কয়টা? একটা। কথাটা বুঝেন? সেরকম বাংলা বর্ণের সংখ্যা কয়টা? 50টা। বাট এই 50টা বর্ণ নিয়েই তৈরি হয়েছে বাংলা বর্ণমালা। সো বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? 50টা, সরি একটা। কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থাৎ বাংলা বর্ণমালা যদি বলে, মালা যদি বলে তাহলে একটি, আর এই বর্ণমালায় বর্ণ আছে 50টি, বর্ণ 50টি। আমি কি জিনিসটা বুঝতে পারছি? খুব খুব ক্রিটিক্যাল জিনিস। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনের অ্যানসার একদম কনফিডেন্সের সাথে 50টা দিয়ে আসবে, আমি শিওর 50টা, একদম কনফিডেন্সের সাথে, এবং কনফিডেন্সের সাথে ভুল, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম আমাদের স্টুডেন্টদের এই প্রবলেমগুলোই হয়। কোশ্চেন এমন ভাবে সেট করে পরীক্ষার হলে, আপনার দেখে মনে হবে এটার অ্যানসার তো শিওর, আমি শিওর সি 50টা, কিন্তু অ্যানসার বের হয়ে দেখবেন শিওর ভুল। সো এই জিনিসগুলো খুব ঠান্ডা মাথায় অ্যানসার করতে হবে, ঠিক আছে? তাহলে বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? একটা। এন্ড বর্ণমালার এখন থেকে আর দিব না, ওকে। এন্ড বাংলা বর্ণের সংখ্যা কয়টা? 50টা। আশা করি বুঝতে পারছি, ওকে ফাইন, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এবার লিখেন এই যে বাংলা বর্ণের সংখ্যা 50টা, এই 50টা বর্ণের মধ্যে স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এন্ড ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এই স্বরবর্ণ যে 39টা, সরি স্বরবর্ণ যে 11টা, আজকে আমরা প্রথমত এই স্বরবর্ণ 39টা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। চলে চলে শুরু করা যায়। স্বরবর্ণ, আচ্ছা আগে লিখেন, ওকে লিখেন 3 নম্বর পয়েন্ট, স্বরবর্ণ হচ্ছে 11টি, স্বরবর্ণ হচ্ছে লিখেন 11টি। ওকে 4 নম্বরে লিখেন স্বরধ্বনি, আচ্ছা স্বরবর্ণ 11টি। তাহলে নিশ্চয়ই মোস্ট অফ দ্য স্টুডেন্টের মাথায় প্রশ্ন আসে, ভাই তাহলে স্বরধ্বনি কয়টা? আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্ণ আর ধ্বনি সেম জিনিস না,
বাংলাদেশের 90% স্কুল কলেজে এবং বাংলাদেশের বাজারে প্রচলিত 90% বইতে এই জিনিসটা ভুল লেখা। স্বর মানে বর্ণ আর ধ্বনিকে মিক্স করে লেখা, অর্থাৎ বর্ণ যা ধ্বনিও সে কটা লেখা আছে। বর্ণ 60টা, ধ্বনিও 60টা, বর্ণ 50টা, ধ্বনিও 50টা। লেখা আছে বর্ণ 39টা, ব্যঞ্জন 39টা, ব্যঞ্জন ধ্বনি 39টা। ভুল, ব্যঞ্জন ধ্বনি 39টা, ব্যঞ্জন বর্ণ 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি 30টা। বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ 50টা, কিন্তু টোটাল ধ্বনি হচ্ছে 37টা। বাংলা ধ্বনি কয়টা যদি বলা হয়, কারেক্ট আনসার 37টা, 50টা না। এবং প্রশ্ন হচ্ছে কেন হয়, কেন? এই কেন অ্যানসারটা আমরা এখন দেখবো। ওকে ফাইন। স্বর বর্ণ যদি বলা হয় 11টা। ভাইয়া এর আগে কি করাইছিলেন? আমার কারেন্ট চলে গেছিল। এর আগে কিছুই করাই নেই ভাই। যার কারেন্ট চলে গেছে টেনশনে কিছু নাই, ক্লাসের রেকর্ডটা দেখলে আপনি পুরো ক্লাসটা আবার পেয়ে যাবেন, টেনশন করেন না। ওকে, জাস্ট খালি অক্ষর নির্ণয় করাটা শিখাইছি। ওকে, তাহলে স্বরবর্ণ হচ্ছে 11টা, স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি হচ্ছে 7টা, বাট এটা একটু পরে বলি আমি। আচ্ছা, এবার লিখেন পরের পয়েন্টটা। কেন পরে বলবো এটা পরে বলতেছি। 5 নাম্বার লিখেন মৌলিক স্বরবর্ণ, সরি মৌলিক স্বরধ্বনি লিখেন। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে লিখেন 7টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে লিখেন 7টি। 7টা কি কি লিখেন? অ, আ, ই, উ, এ, এ, ও। মৌলিক স্বরধ্বনি হচ্ছে এই 7টা। অ, আ, ই, উ, এ, ও। অ, আ, ই, উ, এ, ও। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। স্বর, স্বর, রস্বই, রস্ব, এ, ও। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এবার লিখেন মৌলিক স্বর বর্ণ হচ্ছে 6টি। মৌলিক স্বর বর্ণ হচ্ছে 6টি। 6টা কি কি? 6টা হচ্ছে, একটু খেয়াল রাখবেন, আগেই বলছি ধ্বনি আর বর্ণের মধ্যে ডিফারেন্স আছে। ধ্বনি মানে হচ্ছে উচ্চারণ, অর্থাৎ যা উচ্চারণ আছে, আর বর্ণ মানে লিখিত রূপ। এখন খেয়াল করেন, এই যে এ ধ্বনি, এই এর কি কোনো লিখিত রূপ আজ পর্যন্ত আপনি পাইছেন? নাই। খেয়াল করেন, আমরা বলি যেমন, যেমন। আপনি কি যেমন বানানটা এভাবে লেখেন নাকি যেমন বানানটা এভাবে লেখেন? যেমন, কোনটা লেখেন? আপনি যেমন বানানটা কিন্তু লেখেন এভাবে। তার মানে এটার উচ্চারিত রূপ আছে। এই যে এই এর উচ্চারিত রূপ আছে, বাট লিখিত রূপ নাই। আপনি কখনো পড়ছেন স্বরে স্বরে রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ রি এ ওই এরপরে পড়ছেন? কখনো পাইছেন? পান নাই। সো এটার উচ্চারিত রূপ আছে, অর্থাৎ ধ্বনি আছে, বাট বর্ণ হিসাবে এটা নাই। ফর দিস রিজন আমরা যখন বর্ণ বলবো, অর্থাৎ মৌলিক স্বর ধ্বনি বলবো, তখন বলবো 7টা, কিন্তু মৌলিক স্বর বর্ণ বললে হবে 6টা। বাদে, বাদে। কনসেপ্টটা কি ক্লিয়ার? মৌলিক স্বর বর্ণ কয়টা? 6টা। সেটা কি কি? বাদে যে 6টা আছে সেই 6টা। তাহলে মৌলিক স্বর ধ্বনি 7টা, মৌলিক স্বর বর্ণ 6টা। এবার আসেন 7 নম্বর লিখেন যৌগিক স্বরবর্ণ, সরি যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কয়টা কেউ বলতে পারবেন? যৌগিক স্বরধ্বনি কয়টা কেউ বলতে পারবেন? যৌগিক স্বরধ্বনি কয়টা কেউ কি বলতে পারবেন? 25টা। ইরফান ভাই ভুল হয়েছে, টনি ভাই ভুল হয়েছে, 2টা না। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা, রাইট? 25টি, 25টি। কেউ কি বলতে পারবেন কোন 25টা? আচ্ছা, স্বরধ্বনি আর মৌলিক স্বরধ্বনি কি আলাদা জিনিস? পরে বলতেছি ভাই, যে কোশ্চেনটা করছেন যে স্বরধ্বনি আর মৌলিক স্বরধ্বনি কি আলাদা জিনিস কিনা, পরে বলতেছি। ওকে, কোন 25টা এটা কি কেউ বলতে পারবেন? সামওয়ান, কেউ একজন বলেন যে কোন 25টা? যৌগিক স্বরধ্বনি 25টা, এটা ঠিক আছে, বাট আই ওয়ান্ট টু নো কোন 25টা, এটা কেউ জানেন কিনা? স্পর্শ ধ্বনিগুলো। আচ্ছা, একজন বলছে স্পর্শ ধ্বনিগুলো। ওকে, স্পর্শ ধ্বনি বলতে আপনি বোঝাতে যাচ্ছেন নিশ্চয়ই ক থেকে ম পর্যন্ত, রাইট? সামি ভাই, সামি ভাই, ক থেকে ম পর্যন্ত মৌলিক স্বরধ্বনি মিলিয়ে 25টা হয়। আচ্ছা, ওকে ফাইন। এবার আমি বলছি ব্যাপারটা হচ্ছে যারা স্পর্শ ধ্বনিগুলো অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এইটাকে 25টা ধরছেন, আমি জানি মোস্ট অফ দিস। তাইলে কোনগুলা? আশফাক, সামি ভাই, তাহলে কোনগুলা? আচ্ছা যাই হোক, আমি বলি এবার অনেক স্টুডেন্টই আছে এই 25টা দেখে ধরে নেয় ক থেকে ম পর্যন্ত এই 25টাকে বলা হচ্ছে বইতে আছে। ভাইয়া 3 নাম্বার থেকে শুরু কেন? 1 2 কই? ওই যে 1 2 হচ্ছে বাংলা বর্ণমালায় কয়টা? বর্ণমালায় বর্ণ হচ্ছে 50টা। আর বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? বর্ণমালার সংখ্যা হচ্ছে একটা, ওই দুটো হচ্ছে 1 2। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমি বলছি এবার যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। যৌগিক স্বরধ্বনি 25টা কি কি? অনেকে চিন্তা করে 25টা দেখে যে ক থেকে ম পর্যন্ত এই 25টা হচ্ছে যৌগিক স্বরবর্ণ, বাট মাইন্ডেড এগুলো যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরধ্বনি না। যৌগিক স্বরধ্বনি মানে দুটো স্বরধ্বনি মিলে নতুন একটা স্বরধ্বনি তৈরি করে, এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেমন কি, আর ক থেকে ম পর্যন্ত এটা কিন্তু স্বর না, এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি।
সো এটা যৌগিক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ এটা তো স্বর না, এটা তো ব্যঞ্জন ধ্বনি। যৌগিক স্বরধ্বনি কোনটা দেখেন, মনে রাখেন। যেমন মনে করেন আমি বললাম স্বরেয় প্লাস রস্বই সমান হয়ে গেল কি অই, সমান হয়ে গেল কি অই। এখন এই যে দেখেন এই অই, এটা কিন্তু অনেক রূপ আছে। যেমন মনে করেন যেমন খই, ঠিক আছে, যেমন খই বই, তাহলে এই যে দেখেন ওই মানে একটা ওই একটা রূপ আসছে। আবার দেখেন যদি বলি আমি যেমন মনে করেন আমি বললাম যে মৌমাছি, তাহলে এই যে মৌ, এখন মৌ সূত্রটাকে যদি আমরা ভাঙি তার মানে ম যোগ অ যোগ রস্বউ, এই যে অ যোগ রস্বউ, এই অ এটা মিলে নতুন একটা স্বরধ্বনি তৈরি হলো ঔ, নতুন একটা স্বরধ্বনি তৈরি হলো ঔ। অর্থাৎ দুইটা স্বরধ্বনি পাশাপাশি মিলে নতুন একটা স্বরধ্বনি যখন তৈরি করে, এই যে নতুন একটা স্বরধ্বনি যখন তৈরি করে এটা নাম হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এরকম কি হতে পারে, যেমন মনে করেন আমি যাই, তাহলে যাই ওয়ার্ডটাকে যদি ভাঙি তাহলে অন্তস্থীয় জ যোগ সরেয়া যোগ রস্বই, এই যে সরেয়া যোগ রস্বই দুইটা মিলে তৈরি হচ্ছে নতুন একটা ওয়ার্ড আই। এখন এই আই কি আপনি কখনো স্বরধ্বনির মধ্যে পড়ছেন, মানে সরেয়া সরেয়া আই ওই এই ই পাইছেন, এগুলা নাই। সো এই আই এটা কিন্তু শুধু উচ্চারিত রূপ আছে, এই জন্য যৌগিক স্বরধ্বনি। এরকম কি হতে পারে, যেমন মনে করেন আই মানে যাই খাই ঘুমাই, সবগুলো দিয়ে কি যৌগিক স্বরধ্বনি। তার মানে এই যে টোটাল 11টা স্বরবর্ণ বা 7টা স্বরধ্বনি, এগুলো একটা আরেকটার সাথে, ভাইয়া মনে রাখার কি কোনো টেকনিক আছে? আমার মনে থাকে না। হ্যাঁ অবশ্যই টেকনিক আছে, বলতেছি ভাই, টেকনিক আছে বলতেছি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। সো মনে রাখবেন এই যে মৌলিক স্বরধ্বনি 7টা, মোট স্বরবর্ণ হচ্ছে 11টা। এই 11টা স্বরবর্ণ টোটাল একটা আরেকটার সাথে 25 ভাবে বসতে পারে, একটা আরেকটার সাথে টোটাল 25 ভাবে বসতে পারে। এই 25টাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। এবারে এখানে 8 নাম্বার দেয়া যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ। ওকে, যৌগিক স্বরধ্বনি 25টা, কিন্তু যৌগিক স্বরবর্ণ যদি বলে তাহলে কারেক্ট আনসার হচ্ছে 2টা। কেন 2টা? কারণ আগেই বলছি বর্ণ মানে কি লিখিত রূপ, বর্ণ মানে কি লিখিত রূপ। এখন দেখেন এই যে আই, এটার কোনো লিখিত রূপ নাই। বা আমি যদি বলি আও, যেমন মনে করেন তুমি এখন খাও, খাও কি ক যোগ আ যোগ ও, এখন আও এটার কোনো লিখিত রূপ নাই। এরকম আই, এটার কোনো লিখিত রূপ নাই। কিন্তু দেখেন এই যে মৌ মানে অ প্লাস রস্বউ ও, এখন এই ও এর কিন্তু একটা লিখিত রূপ আছে এরকম। আবার এই যে ওই অর্থাৎ কই বই, এটার কিন্তু একটা লিখিত রূপ আছে এরকম। অর্থাৎ এই ওই আর ও এই দুইটার কিন্তু লিখিত রূপ পাওয়া যায়। সো এই কারণে যৌগিক স্বরবর্ণ যদি বলে তাহলে কারেক্ট আনসার হবে 2টা, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। তার মানে যৌগিক স্বরধ্বনি বলতে হবে 25টা, যৌগিক স্বরবর্ণ বলতে হবে 2টা। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনির আরো কিছু নাম আছে এবং যৌগিক স্বরবর্ণেরও আরো কিছু নাম আছে। যৌগিক স্বরধ্বনির এবং যৌগিক স্বরবর্ণের কিছু নাম আছে, একটু খেয়াল করি আমরা। যৌগিক স্বরধ্বনির অপর নাম হচ্ছে সন্ধিস্বর, সন্ধিস্বর অথবা সান্ধ্যক্ষর, অথবা সান্ধ্যক্ষর অথবা যুগ্মস্বর, যুগ্মস্বর অথবা যুগ্মস্বর অথবা যৌগিক স্বর, অথবা যৌগিক স্বর। আচ্ছা, তাহলে সন্ধিস্বর, সান্ধ্যক্ষর, যুগ্মস্বর, যৌগিক স্বর অথবা দ্বিস্বর, অথবা দ্বিস্বর, এগুলো সবগুলোর মানে হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরবর্ণ যদি বলা হয় তাহলে এটার আবার আরেকটা নাম আছে, এটার আর একটাই নাম আছে, সেটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক, যৌগিক স্বরজ্ঞাপক। তাহলে যৌগিক স্বরজ্ঞাপক বললে কয়টা হবে? 2টা। বা যৌগিক স্বরধ্বনি বললে কয়টা হবে? সরি, যৌগিক স্বরবর্ণ বললে কয়টা হবে? 2টা। বা যৌগিক স্বরজ্ঞাপক বললে কয়টা হবে? 2টা। কিন্তু যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর বা যুগ্মস্বর এগুলো বললে হবে 25টা। এখন এটার নাম কেন যৌগিক স্বরজ্ঞাপক? চিন্তা করেন, জ্ঞাপন মানে কি? প্রকাশ করা। জ্ঞাপন মানে কি? প্রকাশ করা। যেমন আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মানে কি? কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাহলে এবার খেয়াল করেন, এই যে জ্ঞাপক অর্থাৎ প্রকাশ করে 2টা, এই যে টোটাল যৌগিক স্বরধ্বনি 25টা, এই 25টার মধ্যে 2টার কেবল লিখিত রূপ প্রকাশ করে, মানে বর্ণ, যৌগিক স্বরবর্ণ 2টার লিখিত রূপ প্রকাশ করে, অর্থাৎ 2টার প্রকাশিত রূপ আছে। সেই কারণে এদেরকে বলা হয় যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক, যেটা 2টা। কনসেপ্টটা কি ক্লিয়ার? সান্ধ্যক্ষর কি সন্ধ্যার সাথে সম্পর্ক আছে এরকম? সান্ধ্যক্ষর কেন বলা হয় এটা জানতে হলে আপনাকে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করতে হবে। চর্যাপদের ভাষা আতরু বড় পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে বই থাকাল, চর্যাপদের প্রথম লাইন যেটা, এরকম অনেক লাইন আছে যে ভাষাগুলা বাংলা ভাষা, বাট
পড়ে মনে হয় না, যে ভাষাগুলো বাংলা ভাষা বাট পড়ে মনে হয় না, পড়ে মনে হয় আল্লাহ মাহমুদ জানে এটা কোন চাইনিজ ভাষা, তাই না? এই যে কাতুর বড় পাঞ্চবিদাল চঞ্চল চিয়ে পৈছাকাল, এটা কিন্তু বাংলা ভাষা। এখন এই যে বাংলা ভাষাটা, এই ভাষাটাকে বলা হয় আলো আধারির ভাষা। এগুলো বোঝা যায় না ক্লিয়ার করে, এই জন্য এদেরকে বলা হয় সান্ধ্য ভাষা। তো সেই সান্ধ্য ভাষার থেকে এইগুলোর রূপটা আসছে, এই জন্য এদেরকে বলা হয় সান্ধ্যক্ষর। মানে সান্ধ্য অর্থাৎ মানে সন্ধি সম্পর্কিত হয়ে, সান্ধ্যক্ষর মানে সন্ধি সম্পর্কিত হয়ে মিলিত হয়েছে। সন্ধি মানে কি? মিলিত, অর্থাৎ দুইটা বর্ণ মিলিত হয়েছে, এই জন্য এদেরকে বলা হয় সান্ধ্যক্ষর। আশা করি বুঝতে পারছি। তাইলে স্বরবর্ণ যদি বলে হবে কয়টা? 11টা। পরীক্ষার সময় কঠিন বর্ণ কিভাবে সন্ধি উচ্ছেদ করব, পরীক্ষার সময় কঠিন বর্ণ কিভাবে সন্ধি উচ্ছেদ করব, এটা কি আমি এখন শিখাবো নাকি সন্ধি উচ্ছেদের ক্লাসে শিখাবো? এটা সন্ধি উচ্ছেদের ক্লাসে শিখাবো। সো এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই, নো টেনশন এট অল। ওকে, ক্লাস করেন, ক্লাস করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে, একদম এ টু জেড। ওকে, তাহলে খেয়াল করেন স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরধ্বনি কয়টা? এটা বাকি রাখছি, বলতেছি এখনই। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরবর্ণ কয়টা? 6টা, এ বাদে। ওকে ফাইন। এবার আসেন যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরধ্বনির অপর নাম হচ্ছে সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর বা যুগ্মস্বর বা দ্বিস্বর বা যৌগিক স্বর। এগুলো কয়টা? 25টা। যৌগিক স্বর বর্ণ বললে কয়টা হবে? 2টা, ঐ এবং ঔ। সেই ঐ এবং ঔ এর আরেকটা নাম হচ্ছে যৌগিক স্বর জ্ঞাপক। এবার আসেন স্বরধ্বনি কয়টা? এটা আমাদের বাংলা একাডেমির অভিধানে স্পষ্টভাবে উল্লেখ করা নাই, তবে মৌলিক স্বরধ্বনি গুলা কি তারা স্বরধ্বনি বলে স্বীকৃতি দিয়েছেন। তার মানে স্বরধ্বনি কয়টা যদি বলে কার কাছে হবে? 7টা। তবে অপশনে যদি 7 না থাকে, ফ্রম মারিন ইসলাম, ভাই মনে রাখার সহজ উপায় নাই, জিনিসগুলো বুঝার জিনিস, এগুলা মনে রাখার সহজ উপায় নাই। জিনিসগুলো বুঝার জিনিস, মনে রাখার সহজ উপায় হচ্ছে মুখস্থ কথা। বুঝতে পারছেন? মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করেন তাহলে মনে থাকবে। বাট আমার মনে হয় মুখস্থ না করে জিনিসগুলো বুঝেন, বিকজ এই জিনিসগুলো না বুঝলে ধরা খেয়ে যাবে স্টুডেন্টগুলা। এই টপিকের উপর কি নেক্সট ক্লাসে এক্সাম হবে? নেক্সট ক্লাস বলতে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে বাংলা ফার্স্ট পেপার হবে, বাংলা ফার্স্ট পেপারের উপরে বাংলা ফার্স্ট পেপারের এক্সাম হবে, আর এরপরে বাংলা সেকেন্ড পেপার যখন হবে সেই ক্লাসের উপরে বাংলা সেকেন্ড পেপারের এক্সাম হবে। বুঝতে পারছেন? ওকে ফাইন। এবার খেয়াল করেন স্বরবর্ণ হচ্ছে 11টা আর স্বরধ্বনি যদি বলে 7টা। কেন স্বরধ্বনি 7টা? মৌলিক স্বরধ্বনি গুলাকে বাংলা একাডেমি স্বরধ্বনির স্বীকৃতি দিয়েছেন, সেই কারণে স্যার যেভাবে বুঝাইছেন জীবনে ভুলবো না, ভুলা উচিত না। ওকে ফাইন, তাহলে স্বরধ্বনি হচ্ছে 7টা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এখন আসেন তাহলে এবার যদি খেয়াল করেন, মনে রাখেন, খালি মনে রাখেন ব্যঞ্জন বর্ণ হচ্ছে, নেক্সট ক্লাসে আমি বুঝাবো, এটা আজকে বুঝাবো না, নেক্সট ক্লাসে বুঝাবো। ব্যঞ্জন বর্ণ যদি বলা হয় তাহলে হচ্ছে 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি যদি বলা হয় তাহলে কারেক্ট আনসার হবে 30টা। খালি একটু মনে রাখেন, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব কেন 30টা কোন 9টা বাদ, এটা আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। জাস্ট খালি একটু মনে রাখেন ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা আর স্বরধ্বনি হচ্ছে 7টা। তার মানে যদি বলা হয় যে বাংলা বর্ণ বলা হয় মোট বর্ণ আছে কয়টা, মোট বর্ণ আছে কয়টা, মোট বর্ণ 50টা, মোট বর্ণ। আর যদি বলা হয় মোট ধ্বনি আছে কয়টা, তাহলে কারেক্ট আনসার কি হবে চিন্তা করেন তো? 7 + 30, দ্যাট মিন্স কারেক্ট আনসার হবে 37। আমি কি বুঝাতে পারছি? যদি বলে বাংলা বর্ণমালায় মোট ধ্বনি আছে কয়টা, কারেক্ট আনসার হবে 37। তবে অপশনে যদি 37 না থাকে, কথাটা বুঝছেন? অপশনে যদি 37 না থাকে সেক্ষেত্রে কারেক্ট আনসার হবে 41। সেক্ষেত্রে কারেক্ট আনসার হবে 41। তবে 37 বেস্ট আনসার। 37 যদি না থাকে সেক্ষেত্রে কারেক্ট আনসার হবে 41। 41 কেন? কারণ ব্যঞ্জন ধ্বনি যে 30টা এটা বাংলা একাডেমি বইতে স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু স্বরধ্বনি যে 7টা এটা স্পষ্ট উল্লেখ নাই। মৌলিক স্বরধ্বনিগুলোকেই স্বরধ্বনির রূপে স্বীকৃতি দেওয়া আছে, এই কারণে স্বরধ্বনি 7টা আমরা ধরবো। তবে যদি অপশনে 37 না থাকে সেক্ষেত্রে আমরা স্বরবর্ণ 11টাই ধরবো। এই 11টা মানে স্বরধ্বনি 11টাই ধরবো, এই 11টা আর 30টা এই দুটো মিলে হচ্ছে 41টা। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি আজকের পরে অন্তত এই জিনিসগুলা বুঝার সমস্যা বা ভুলার সমস্যা হওয়ার কথা না। আরো একবার যদি প্র্যাকটিস করেন, জিনিসগুলো মাথায় ভালো করে ঢুকান, আপনি এগুলো জীবনেও আপনি ভুলবেন না। ওকে ফাইন। তাহলে স্বরবর্ণ, স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ এগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। এবার আসেন হ্রস্ব স্বর কয়টা। ওকে 9 নম্বর পয়েন্ট লিখেন। এবার লিখেন 9 নম্বর পয়েন্ট, হ্রস্ব স্বর দীর্ঘস্বর। ওকে লিখেন হ্রস্ব স্বর কয়টা, 9 নম্বর। হ্রস্ব স্বর হচ্ছে 4টা। আর যদি বলা হয় দীর্ঘস্বর কয়টা, দীর্ঘস্বর হচ্ছে 7টা। হ্রস্ব স্বর 4টা, দীর্ঘস্বর 7টা। এটা নিয়ে কোন স্টুডেন্টের প্যাচ নাই। ধ্বনি 37 বা 41 কোনটা অ্যান্সার করবে বুঝি নাই।
ওকে কি নাম জানি আচ্ছা যাই হোক, যেই কোশ্চেনটা করছেন ধ্বনি 37টা হবে নাকি 41টা হবে বুঝেন নাই। ব্যাপারটা হচ্ছে যদি বলা হয় বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টা, বেস্ট অ্যান্সার 41টা এবং সরি বর্ণের সংখ্যা কয়টা, কারেক্ট অ্যান্সার 50টা এবং বেস্ট অ্যান্সার 50টা। যদি বলা হয় বাংলা বর্ণমালায় ধ্বনির সংখ্যা কয়টা, তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে 37টা। তবে যদি অপশনে 37 না থাকে তাহলে কারেক্ট অ্যান্সার 41টা। আমি কি বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এবার আসেন, যদি বলি হ্রস্বস্বর কয়টা, কারেক্ট অ্যান্সার 4টা। আর দীর্ঘস্বর কয়টা, কারেক্ট অ্যান্সার হচ্ছে 7টা। এখন হ্রস্বস্বর 4টা এটা সবার মনে থাকে, দীর্ঘস্বর 7টা এটাও সবার মনে থাকে। প্যাচটা এই জায়গায় না, প্যাচটা হচ্ছে হ্রস্বস্বর কোন 4টা, দীর্ঘস্বর কোন 7টা, এই জায়গায় স্টুডেন্টের প্যাচটা লাগে। তো চলেন আমরা একটু প্যাচটা ক্লিয়ার করার চেষ্টা করি। এটা মনে রাখবেন কিভাবে, শর্টকাট টেকনিক দেখাচ্ছি। প্রথমে আপনি সব স্বরবর্ণগুলো লিখে ফেলেন এক সিরিয়ালে, সরেয় সরেয়া রস্বই দীর্ঘই রস্বাউ দীর্ঘাউ রি এ ওই ও ও। ওকে লিখে ফেললাম, লিখে ফেলেন সরেয় সরেয়া রস্বই দীর্ঘ রস্বাউ দীর্ঘ রি এ ওই ও ও লিখে ফেলেন। এবার আসেন দেখেন কিভাবে আমরা শর্টকাট টেকনিকে কোনটা রস্বস্বর কোনটা দীর্ঘস্বর মনে রাখবো। দেখেন শর্টকাট খেয়াল করেন, একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, এভাবে করে প্রথম 4টা, এভাবে করে প্রথম 4টা, বুঝতে পারছেন? একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো। আমি বর্ণের কথা বলছি, অন্য কিছু, ঠিক আছে? তো বর্ণ যদি একটা ধরি একটা ছাড়ি, একটা ধরি একটা ছাড়ি, এভাবে করে আমরা প্রথম 4টা মনে রাখবো। দ্যাটস ইট। এই 4টা হচ্ছে রস্বস্বর। কনসেপ্ট ক্লিয়ার? কারণ রস্বস্বর কোন 4টা, এই যে এই 4টা, এই 4টা কি স্বরেয় রস্বই রস্বই রি। আর বাকি যে 7টা আছে এই 7টা হচ্ছে দীর্ঘস্বর। শেষ, শুধু এই 7। বাকি 7টা আমার মনে রাখার দরকার নাই। আমি দেখবো খালি একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, এভাবে করে প্রথম 4টা রস্বস্বর, আর এই 4টা বাদে বাকি যা আছে সব দীর্ঘস্বর। শেষ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে রস্বস্বর কয়টা, 4টা, দীর্ঘস্বর কয়টা, 7টা। এবার লিখেন 10 নম্বরের পরে 11 নম্বর পয়েন্ট লিখেন, লিখেন প্রকৃত, লিখেন প্রকৃত স্বরধ্বনি, প্রকৃত স্বরধ্বনি বলা চলে না, বলা চলে না, বলা চলে না রিকে। ওকে লিখে ফেলেন, প্রকৃত স্বরধ্বনি বলা চলে না কাকে, রিকে। প্রশ্ন আসতে পারে নিচের কোন বর্ণটিকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না, কারেক্ট আনসার হবে রি। প্রশ্ন হচ্ছে না কেন, দেখেন আমরা যখন বলি ঋণ, এই ঋণ কিন্তু আমরা রয় রস্বইকার রি দন্তন্য ঋণ এভাবে উচ্চারণ করতে পারি। তার মানে রি এর আলাদা কোনো উচ্চারণই পাচ্ছি না, পাচ্ছি? রি এর উচ্চারণটা আমি রয় রস্বইকার দিয়ে উচ্চারণ করতে পারতেছি। সেম ফর দিস রিজন রিকে আমরা প্রকৃত স্বরধ্বনি বলবো না, এটা সংস্কৃত থেকে আসছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, সো যদি বলা হয় যে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না কোনটিকে, কারেক্ট হচ্ছে রি। আর যদি বলে তাহলে প্রকৃত স্বরধ্বনির সংখ্যা কয়টা, কারেক্ট হবে 10টা, রি বাদে। কনসেপ্টটা কি ক্লিয়ার? যদি বলে প্রকৃত স্বরধ্বনির সংখ্যা কয়টা, কারেক্ট হবে রি বাদে। আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন। তাহলে এরপর লিখেন 11 পরে 12 নম্বর লিখেন, বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয়, বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয়, বলা হয় ওকে এ ধ্বনিটিকে, এ। ওকে, বাংলা বর্ণমালার স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয় কাকে, এ ধ্বনিটিকে, এ এ এ ধ্বনিটিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন? ওকে, কেন ব্যাখ্যা দিচ্ছি আগে সবাই লিখেন, লেখা হইলে আমাকে জানাবেন, তারপর আমি ব্যাখ্যা দিব। এই ব্যাখ্যার জন্য আমাদের একটা গল্প শুনতে হবে, সেই জন্য সবাই লেখা হইলে আমাকে জানাবেন। লেখা শেষ? ওকে থ্যাংক ইউ, লিখছেন। ওকে ফাইন। সেবার আসেন বাংলা বর্ণমালায় এই ধ্বনিটিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। আচ্ছা ভালো কথা, স্বতন্ত্র স্বরধ্বনি যে নাম করা হয়, এখন প্রশ্ন হচ্ছে কে এটা প্রথম স্বতন্ত্র স্বরধ্বনি নামকরণটা করছে, আমরা ওটাকে সেটা লিখে নিই। তো যেখানে লিখছেন যে বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয়, এই ধ্বনিটিকে ওটার পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই 1974। অর্থাৎ ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সর্বপ্রথম 1974 সালে, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সর্বপ্রথম 1974 সালে এই নামকরণটা করেন, স্বতন্ত্র স্বরধ্বনি এই নামকরণটা করেন।
ভাইয়া স্বতন্ত্র স্বরধ্বনি কি একটু বুঝাই দেন, বুঝতে পারি নাই। এটা তো আমি বুঝাই নাই এখন পর্যন্ত, বুঝাবো এখনো তো বুঝাই নাই, এখন বুঝাবো, সমস্যা নাই। আগে লিখেন আপনি ডক্টর মোহাম্মদ আব্দুল হাই নামকরণটা করেন 1974 সালে। ওকে ফাইন। এবার আসেন যে এই ধ্বনিকে কেন স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয়, এইটা আমরা এখন বুঝবো। ওকে ফাইন, একটু খেয়াল করেন। ওকে, স্বতন্ত্র স্বরধ্বনি এটা মানে কি? এটা মানে হচ্ছে একমাত্র এই ধ্বনি আছে যেটা সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হতে পারে। কথাটা ভালো করে খেয়াল করেন। একমাত্র এ ধ্বনি আছে যেটা সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হতে পারে। কনসেপ্ট কি ক্লিয়ার? অর্থাৎ আমরা জানি দুইটা স্বরধ্বনি আছে যেটা ডিফারেন্ট উচ্চারণ হতে পারে। একটা হচ্ছে স্বরেয় আর একটা হচ্ছে এ। স্বরেয় উচ্চারণ অনেক সময় ও হয়, অর্থাৎ সংবৃত বিবৃতর একটা ব্যাপার আছে। আবার এ ধ্বনির উচ্চারণ 12 নম্বরটা আরেকবার বলেন। বুঝে গেছেন 12 নম্বরে কি বলছিলাম? 12 নম্বরে কি বলছিলাম ভুলে গেছেন? মনে নেই, মুছে ফেলছি তো। আমাকে স্বতন্ত্র ধ্বনি যেটা বলতেছেন, ভাই এটা তো বলতেছি মাত্র, এটা তো শেষ করি নাই, শেষ করি তারপরে সেটা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন। বাবা খালি এখন পর্যন্ত এইটুকু বলছি যে বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয় এ ধ্বনিটিকে, শেষ। আর পাশে বলছি ব্র্যাকেট দিয়ে লিখবেন যে এটা প্রথম বলছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই 1974 সালে। দ্যাটস ইট। ওকে, এবার আসেন কেন এটাকে স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয়, এবার সেটা ব্যাখ্যা দিচ্ছি। ওকে, খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে আমরা জানি, একটা ছক করি আমরা, একটা ছক করি, ছকটা হবে এইরকম। ওকে, ছকটা এরকম হবে, ছকটা এরকম হবে। এখানে হবে হচ্ছে স্বরেয়, এখানে হবে এ ধ্বনি, এখানে হবে সংবৃত, আর এখানে হবে বিবৃত, সংবৃত, এখানে হবে বিবৃত। আর এখানে এবার লিখেন যে অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়, অর্থাৎ অস্বাভাবিক হয়, অস্বাভাবিক হয়, তখন সেটাকে বলা হয় সংবৃত। আর স্বরের উচ্চারণ যখন স্বরের মতোই হয়, অর্থাৎ স্বাভাবিক হয়, স্বরের উচ্চারণ যখন স্বরের মতোই হয় অর্থাৎ স্বাভাবিক হয়, তখন সেটাকে বলা হয় বিবৃত। ঠিক সেম এর উচ্চারণ যখন এর মতো হয়, এর ক্ষেত্রে এটা আবার উল্টা, এর ক্ষেত্রে এটা আবার উল্টা। আচ্ছা, এর এটা একটু পরে দেখেন, আগে স্বরটা দেখে আসি। স্বরের উচ্চারণ যখন ও এর মতো হবে, অর্থাৎ লিখছেন স্বরেও কিন্তু উচ্চারণ ও এর মতো, তখন সেটাকে আমরা বলতেছি কি অস্বাভাবিক, অর্থাৎ সংবৃত। আর স্বরের উচ্চারণ যখন স্বরের মতোই হয় অর্থাৎ স্বাভাবিক হয়, তখন সেটাকে বলতেছি কি বিবৃত। যেমন যেমন দেখেন আজকে অনেক পড়ালেখা করেছি, খেয়াল করেন আজকে অনেক পড়ালেখা করেছি, আমরা কিন্তু বলি না আজকে অনেক পড়ালেখা করেছি, আমরা বলতেছি কি আজকে অনেক পড়ালেখা করেছি। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে অ উচ্চারণ করছি এবং অই লিখছি। এরকম হতে পারে দেখেন, যেমন মনে করেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই যে অন্ন মানে খাবার, যেটা খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই অন্নটা কি এরকম। কিন্তু আপনি যদি বলেন যে দেখেন তোমাকে আজকে দেখে অন্যরকম লাগতেছে, খেয়াল করেন এই যে বানানটা নয় জফলা মানে ভিন্ন রকম, এই বানানের উচ্চারণটা কিন্তু অন্য না, এই বানানের উচ্চারণ হচ্ছে অন্য। মানে অ লিখছেন বাট উচ্চারণ কি করতেছেন ও দিয়া। তোমাকে আজকে দেখে অন্যরকম লাগতেছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? তার মানে লিখছেন অ বাট উচ্চারণ করতেছেন ও। সো তার মানে কি এটা হচ্ছে সমৃদ্ধ উচ্চারণ, অর্থাৎ অ এর উচ্চারণ স্বাভাবিক হয় নাই, অস্বাভাবিক হয়েছে। আবার এখানে হচ্ছে অ এর উচ্চারণ অ এর মতো হয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, অ এর উচ্চারণ অ এর মতো হয়েছে, সো এটা হচ্ছে স্বাভাবিক। এরকম আরো দেখেন, যেমন মনে করেন আমি বললাম নদী, খেয়াল করেন দেখেন উচ্চারণটা কি ন, এরপরে একটা অ আছে, ন মানে হিডেন অবস্থায় অ আছে। আমরা জানি কোন বর্ণের সাথে কিছু না থাকলে ব্যঞ্জন বর্ণের সাথে ধরে নিতে হয় এর সাথে একটা অ আছে। তাইলে ন, অ, দ, দীর্ঘিকার নদী। এখন দেখেন আপনি উচ্চারণটা কি করেন, নদী না নদী, নদী না নদী, নদী ওকার দিয়ে উচ্চারণ করেন। বাট ওকার কি আপনি লিখছেন? না, ওকার লিখেন নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি লিখছেন অ কিন্তু উচ্চারণ হচ্ছে ও, সেটা হচ্ছে অস্বাভাবিক উচ্চারণ। আর এক্ষেত্রে হচ্ছে লিখছেন অ, উচ্চারণ অ। আর এর ক্ষেত্রে এটা আবার উল্টা, অর্থাৎ এর ক্ষেত্রে এর উচ্চারণ যদি এর মতোই হয় অর্থাৎ স্বাভাবিক হয়, সেটাকে বলা হবে হচ্ছে, সেটাকে বলা হবে সমৃদ্ধ। আর এর উচ্চারণ যদি এর মতো হয় তাহলে অর্থাৎ অস্বাভাবিক হয়, সেটাকে বলা হচ্ছে বিবৃত। অস্বাভাবিক হয় সেটাকে বলা হচ্ছে বিবৃত। যেমন কি
যেমন দেখেন, যেমন মনে করেন এক, এখন দেখেন আপনি কি বলেন এক, এক দুই নাকি এক দুই, কোনটা? এক দুই, মানে লিখছেন এ বাট উচ্চারণ কিন্তু আপনি এক করেন না, আপনি কি বলেন এক। যেমন দেখেন এই যে বললাম যেমন, আপনি কিন্তু উচ্চারণটা লিখছেন একার দিয়া, তার মানে আপনি যেমন এটা উচ্চারণ করেন না, আপনি বলেন কি যেমন, যেমন জ্যা জ্যা, তার মানে লিখছেন এ বাট উচ্চারণ হচ্ছে এক। সেটা কি? এটা হচ্ছে এ ধ্বনির বিপরীত উচ্চারণ, অর্থাৎ অস্বাভাবিক। এরকম দেখেন, আমি যদি বলি 61 বা 11, একটু খেয়াল করেন 11, তাহলে আপনি কি বলবেন 11 না 11? বিবৃতির দ্বিতীয় উদাহরণটা কি লিখছেন? যেমন 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 যেমন। আচ্ছা, তাহলে খেয়াল করেন প্রত্যেকটা ক্ষেত্রে লিখছেন এ বাট উচ্চারণ এক। আবার এখানে খেয়াল করেন এই উচ্চারণ এ হতে হবে, যেমন এই যে এক, এই একের সাথে যদি পদস্থিত যুক্ত হয় যেমন টি, এই ক্ষেত্রে কিন্তু আপনি আবার একের উচ্চারণ মানে এর উচ্চারণ নিয়ে দিয়ে করবেন। আপনি কি কখনো বলছেন যে একটি? আপনি কি বলেন একটি? আপনি কি বলেন একটি? আপনি কখনো বলছেন একটি? একটি কখনো বলেন না। বা দেখেন যেমন মনে করেন 21, যেমন মনে করেন 21, আপনি কি কখনো বলেন না 21? আপনি কি বলেন 21? আপনি কি বলেন 21? সো এই যে এর উচ্চারণ এর মতো হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ বা সমৃদ্ধ। আর এর উচ্চারণ এর মতো হচ্ছে, এটাকে বলা হয় বিবৃত বা অস্বাভাবিক উচ্চারণ। আশা করি জিনিসটা ক্লিয়ার। স্বরের ক্ষেত্রে বিবৃততে একজন জিজ্ঞেস করছেন এটা কি? এটা হচ্ছে অন্ন, এই অন্ন মানে খাবার। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা বলতেছি হচ্ছে এ ধ্বনিকে বলা হয় স্বতন্ত্র সর্বনী। আমি কিন্তু এতক্ষণ প্রেক্ষাপট বুঝাইলাম, এখন আমি এ ধ্বনিকে কেন স্বতন্ত্র সর্বনী বলা এটা বুঝাইনি। এটা হচ্ছে দেখেন এখন বুঝাবো। এ ধ্বনিকে বলা হয় স্বতন্ত্র সর্বনী। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন? আপনার প্রশ্ন থাকতে পারে ভাই কেন? আমার স্বরের উচ্চারণ তো ও এর মতো হয়, অ এর মতো হয়, এর উচ্চারণ এর মতো হয়, এর মতো হয়, তার মানে দুইটাকেই তো আমি স্বতন্ত্র সর্বনী বলতে পারতাম। আমরা কেন শুধুমাত্র এ ধ্বনিকে স্বতন্ত্র সর্বনী বলি? এর কারণটা হচ্ছে একমাত্র এ ধ্বনি আছে যেটা সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হয়। একটা সমৃদ্ধ না বিবৃত? একটা। অবশ্যই আপনি কি বলেন একটা না একটা? কি বলেন একটা না একটা? একটা বলেন। সো ডেফিনেটলি এটা কি বিবৃত হবে, বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা এবার আসেন তাহলে স্বতন্ত্র সর্বনী কি বলতেছি আমরা? এ ধ্বনি কি স্বতন্ত্র সর্বনী বলতেছি। এখন কোশ্চেন হচ্ছে ভাই কেন আমরা অকে কেন স্বতন্ত্র সর্বনী বলতেছি না? বিকজ একমাত্র এ ধ্বনি আছে যেটা সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হতে পারে, যেটা সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হতে পারে। এখন আমরা একটা ছোট্ট গল্প শুনবো, আপনারা শুধু গল্পটা শুনবেন, লিখবেন না। যখন আমি লিখতে বলবো তখন লিখবেন। গল্পটা শুনবেন, লিখবেন না। যখন আমি লিখতে বলবো তখন লিখবেন। ওকে ওকে, আপনাদের ওকে ভাইয়া, সংবৃত এ স্বরে এর উচ্চারণ অস্বাভাবিক বাট বিবৃততে, বুঝিনি আমি কি বলছেন? সংবৃততে স্বরেয় এর উচ্চারণ অস্বাভাবিক বাট এ এর উচ্চারণ কেন স্বাভাবিক? ওকে ফাইন। এটা ব্যাকরণের ক্ষেত্রে এ ধ্বনির ক্ষেত্রে আর স্বরের ক্ষেত্রে দুইটা সবসময় রিভার্স করে, দুইটা সবসময় রিভার্স বিপরীতমুখী হবে। এ ধ্বনি এবং স্বরেয় ধ্বনির উচ্চারণটা সবসময় রিভার্স করে। এটার কারণটা হচ্ছে এই এ ধ্বনির উচ্চারণটা আমরা স্বরেয় দিয়ে অনেক জায়গায় মানে প্রচার করি বা স্বরেয় দিয়ে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করি। এটা বাংলার ক্ষেত্রে আমরা করে থাকি দুইটা আলাদা বর্ণ, বাট হিন্দিতে কিন্তু ওদের এ ধ্বনিটা নাই। হিন্দিতে কিন্তু ওদের স্বরেয় এবং স্বরেয়াও নাই। হিন্দিতে কিন্তু ওদের দুইটা মানে স্বরেয় দুইটা, একটা হচ্ছে ছোট অ, একটা হচ্ছে বড় অ। একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। আমাদের যেমন স্বরেয় আর স্বরেয়া, ওদের হচ্ছে স্বরেয় স্বরেয়া না, আমাদের হচ্ছে স্বরেয় স্বরেয়া দুইটা। আর ওদের হচ্ছে হিন্দিতে স্বরেয় মানে একটা ছোট স্বরেয়, একটা হচ্ছে বড় স্বরেয়। এই জন্য দেখবেন আমরা বলি সরি, ওদের হচ্ছে দুইটি আ, একটা হচ্ছে ছোট আ, একটা হচ্ছে বড় আ। আমাদের হচ্ছে ছোট স্বরেয় আর স্বরেয়া, আর ওদের হচ্ছে মানে ছোট আ আর বড় আ। এই জন্য দেখবেন আমরা বলি যেমন মনে করেন বাদল, আমরা বলি বাদল, আর ওরা বলে কি? ওরা বলে বাদল, ওরা বলে বাদল, বুঝতে পারছেন? অর্থাৎ বয়াকার বা যেটা এখানে আকার সুস্পষ্ট সুদৃশ্যমান, আমরা যেখানে বলি আকার, ওরা এখানে বলে বড় আ। আর যখন আমরা বলি বাদল, ওরা বলে বাদাল। এই যে টি এর পরে এ দেয়, এই যে এটা ছোট এ,
কনসেপ্টটা কি ক্লিয়ার? সেরকম ওই যে এ ধ্বনির উচ্চারণটা না, এ ধ্বনির উচ্চারণটা সরল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এই জন্য এটা সবসময় রিভার্স হয়। ওকে, আচ্ছা এবার দেখেন যেটা বলতেছি সেটা হচ্ছে স্বতন্ত্র স্বরধ্বনি কেন বলা হয় এই ধ্বনিকে, এটার জন্য আমরা একটা ছোট্ট গল্প শুনবো। এখন এটার জন্য আমাদের একটা ক্যারেক্টার দরকার। আমরা কাকে নিব ক্যারেক্টার হিসেবে? ওকে, ধরে নিলাম আমাদের প্রত্যয় স্যার, যিনি আপনাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাস নিয়েছেন। প্রত্যয় স্যার ধরলাম, খুব ভালো। ভাইয়া মুস্তারি বলছে বুঝি নাই। আচ্ছা ওইটা বোঝার দরকার নেই, ওইটা খুব মানে বেসিক জিনিস না, হিন্দি গ্রামার, আমি জাস্ট আপনাদেরকে বুঝাইছিলাম। ওইটা বোঝার জিনিসটা এখন যেটা বুঝেছি এটা বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে ওকে, খেয়াল করেন, ধরলাম আমাদের প্রত্যয় স্যার, তিনি ছেলে হিসেবে খুব ভালো, গান শুনতে খুব পছন্দ করেন। গান শুনতে শুনতে একসময় তিনি পাশ্চাত্য সাহিত্যের সঙ্গীতের গানের প্রতি, মানে পাশ্চাত্য সাহিত্যের সঙ্গীতের প্রতি তিনি ঝুঁকে যান, এবং পাশ্চাত্য সাহিত্যের সঙ্গীতের গান শুনতে শুনতে তিনি একসময় ওয়াক্কা ওয়াক্কা গানের স্রষ্টা শাকিরার গান শুনে মুগ্ধ হয়ে যান এবং শাকিরার প্রেমে পড়ে যান। এখন চিন্তা করেন, আমাকে শাকিরার কাছে যেতেই হবে। শাকিরা কোথায় আছে খবর নিয়ে জানতে পারেন, শাকিরা আছে সাউথ আফ্রিকায়। ওকে, প্রত্যয় চলে যান আমাদের, মানে আমাদের প্রত্যয় স্যার তিনিও চলে যান সাউথ আফ্রিকায়। এখন যে জানতে পারেন শাকিরা একটা যে হোটেলে উঠেছে, শাকিরা যে হোটেলে উঠেছে, প্রত্যয় স্যারও সেই হোটেলে উঠেছে। আর এটা একটা গল্প, আবার জিজ্ঞেস করছে এটা কি সত্যি নাকি। ওকে, প্রত্যয় স্যারও সেই হোটেলে উঠেছে। শাকিরা যখন বাইরে যায়, প্রত্যয় স্যারও বাইরে যায়। শাকিরা যখন সুইমিং পুলে নামছে, প্রত্যয় স্যারও সুইমিং পুলে নামছে। নিচে কি হয়েছে আমরা জানি না, উপরে উঠার পরে দেখা গেল দুজন একসাথে থাকে, একসাথে খায়, একসাথে ঘুরে, কিন্তু একসাথে ঘুমায় না। এখন কাহিনী কি হয়েছে শুনেন, কাহিনী হয়েছে সুযোগ বুঝে প্রত্যয় একদিন শাকিরাকে প্রপোজ করে দিছে। প্রপোজ করছে, শাকিরাও কি মনে করে একসেপ্ট করে ফেলছে। এখন শাকিরা একসেপ্ট করার পরে কি হয়েছে, প্রত্যয় বলছে ওকে ফাইন, উইল ইউ ম্যারি মি? শাকিরা বলছে ওকে ইয়েস আই উইল। এখন তাদের মধ্যে বিয়ে হয়েছে। এখন বিয়ে হওয়ার পরে প্রত্যয় তার বাবাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে বাবা আসসালামু আলাইকুম, কাম তো একখান ঘটায় ফেলছি। কি হয়েছে বাবা, কি করছো? বাবা আমি তো বিয়ে করে ফেলছি এবং তোমার বৌমা হচ্ছে পাশ্চাত্যের বিশাল বড় এক সঙ্গীতজ্ঞ ব্যক্তিত্ব। এখন বাবা তো খুব খুশি, মাশাআল্লাহ ছেলে একখানা আমার কাম ঘটায় ফেলছে, তুমি বৌমাকে নিয়ে জলদি বাংলাদেশে চলে আসো। এখন প্রত্যয় তার বাবার সাথে শাকিরার দেখা করানোর জন্য বাংলাদেশে বৌমাকে নিয়ে আসছে। শাকিরার বাবা, সরি প্রত্যয়ের বাবা গেছে এয়ারপোর্টে শাকিরাকে মানে বৌমাকে রিসিভ করার জন্য। এখন চিন্তা করেন, বাঙালি মেয়েরা সবার আগে শ্বশুরকে দেখলে কি করে? বাঙালি মেয়েরা সবার আগে শ্বশুরকে দেখলে কি করে? পায়ে ধরে বসে সালাম করে। এখন শাকিরা ছিলেন তো নিশ্চয়ই, তাই না? ছিলেন তো নিশ্চয়ই। মনে করেন পরে আসছে হচ্ছে মিনি স্কার্ট আর মিনি, সব মিনি মিনি ড্রেস পরে আসছে। এখন সে যে বসবে, সে তো বসতে পারতেছে না। এখন সে কি করছে? আর দ্বিতীয় কথা, সে তো বাঙালি জানি না, সে যেই সাহিত্যে বড় হয়েছে পাশ্চাত্য সাহিত্যে, সে তো ওই ট্রেডিশনটা ফলো করবে। এখন সে কি করছে? সে যখন প্রত্যেক যখন পরিচয় করে দিচ্ছে যে দিস ইজ মাই ফাদার, সে কি করছে? শ্বশুরে জড়ায় ধরছে, হে ডুড হাউ আর ইউ। এখন মনে করেন শ্বশুর তো তাকে রয়েছে, কি করবো এটা? এখন শ্বশুর বলতেছে বাবা প্রত্যয়, শ্বশুর বলতেছে বাবা প্রত্যয়, বাবা প্রত্যয় কি বলছে বুঝবে, কান দিবেন না শাকিরা আসলে। ওকে দেখেন, বাবা প্রত্যয় কেন 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 তুমি এমন খেলা দেখাইলা, কেন তুমি এমন খেলা দেখাইলা, কেন তুমি এমন খেলা দেখাইলা, এমন খেলা দেখাইলা। ওকে এটা লিখেন সবাই, এটা লিখেন সবাই, এটা লিখেন আগে, এটা লিখেন। বাবা প্রত্যয় কেন, কেন তুমি এমন খেলা দেখাইলা, কেন তুমি এমন খেলা দেখাইলা। বৌমারে বৌমারে এমন ঘরে নিয়ে যাও, বৌমারে এমন ঘরে নিয়ে যাও, নিয়ে যাও যেখানে যেখানে 11টা তেলাপোকা আছে, যেখানে 11টা তেলাপোকা আছে। ওকে তাহলে সবাই লিখে ফেলেন, বাবা প্রত্যয় কেন, কেন তুমি এমন খেলা দেখাইলা, বৌমারে এমন ঘরে নিয়ে যাও যেখানে 11টা তেলাপোকা আছে। সবাই লেখা শেষ হলে দেন আমাকে বলবেন, লেখা শেষ হলে দেন আমাকে বলবেন। বাবা প্রত্যয় কেন, কেন তুমি এমন খেলা দেখাইলা, বৌমারে এমন ঘরে নিয়ে যাও যেখানে 11টা তেলাপোকা আছে। লেখা হয়েছে? আশা করি সবার লেখা হয়েছে। ওকে ফাইন। এবার আমি কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবো, আপনারাও ওয়ার্ডের নিচে আন্ডারলাইন গুলো করে ফেলেন। এই যে দেখেন কেন,
দেখাইলা, 11 তেলাপোকা। একটু খেয়াল করেন ওয়ার্ড গুলো, দেখেন লিখছেন আপনি একার দিয়া, বাট আপনি কি একার উচ্চারণ করছেন না, আপনি উচ্চারণ করছেন কেন। কেন আপনি যদি বলেন না কেন, তাহলে কি হবে? ওই যে মোশাররফ করিমের সিকান্দার বক্সের মতো হয়ে যাবে, কেন কেন তুমি এমন করলে, এটা তো তখন এরকম হয়ে যাবে। বাট কিন্তু সে কিন্তু কেন বলে না, বলছে কি কেন। ওকে, সো দিস ইজ কেন। ওকে, আবার দেখেন এমন, ওয়ার্ডটা কি এমন না এমন, আপনি লিখছেন এ দিয়া, বাট আপনি কিন্তু এমন উচ্চারণ করতেছেন না, আপনি কিন্তু বলেন না যে এমন কেন করলে, আপনি কি বলতেছেন এমন কেন করলে, এমন। সো তার মানে লিখছেন এ, বাট উচ্চারণ এ। এবার দেখেন খেলা, মনে করেন আপনি বাইরে বিকালবেলা খেলতে যাবেন বা খেলা দেখতে যাবেন, আপনি কি বিকালবেলা বাইরে যাওয়ার সময় মাকে বলছেন মা আমি খেলা দেখতে যাই, খেলা দেখতে যাই না খেলা দেখতে যাই, কোনটা? খেলা দেখতে যাই না খেলা দেখতে যাই, খেলা। সো তার মানে লিখছেন এ, বাট উচ্চারণ কি এ। ঠিক সেম দেখাইলা, ওয়ার্ডটা কি দেখাইলা, তুমি কেন এমন খেলা দেখাইলা নাকি দেখাইলা, কোনটা? দেখাইলা না দেখাইলা, দেখাইলা। ওকে ফাইন, দেখেন 11, দিস ওয়ার্ড ইজ 11 না 11, কোনটা? 11 না 11, 11। এবার এটা দেখেন তেলাপোকা, এটার উচ্চারণ আপনি কি করেন? তেলাপোকা না তেলাপোকা, কোনটা করেন? তেলাপোকা না তেলাপোকা। The word is তেলাপোকা, not তেলাপোকা। এবার দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি লিখছেন এ, আর উচ্চারণ করতেছেন এ। কথাটা বুঝছেন? আপনি লিখছেন এ, বাট উচ্চারণ করতেছেন এ। এখন গল্প কিন্তু এখনো শেষ হয় নাই, গল্প এখনো শেষ হয় নাই, গল্পের মাত্র অর্ধেক হয়েছে। এবার শুনেন, বিয়ের অনেকদিন পর, মানে আপনি বলতে পারেন ভাই এই উদাহরণ দিয়ে আমরা কি বুঝলাম? আপনি তো বলছিলেন ভাই সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হবে, সেটা তো এখনো পাই নাই। এবার উদাহরণ দিচ্ছি। বিয়ের অনেকদিন পর প্রত্যয় ভাই বলতেছে, মানে সাকিরা প্রত্যয় সাকিরাকে বলতেছে, সাকিরা আমি মাংস ভাজা খাবো। সাকিরা বলছে ঠিক আছে যাও বাজার থেকে তেল কিনে নিয়ে আসো। কি বলছে? বাজার থেকে তেল কিনে নিয়ে আসো। তো প্রত্যয় বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে তেল কিনবে, বাট আত্মভোলা মানুষ, বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার পরে আড্ডা দিতে দিতে তেল কেনার কথা ভুলে গেছে। বাসায় আসার পরে সাকিরা জিজ্ঞেস করতেছে তেল কেন নাই কেন। ওকে, এবার খেয়াল করেন ভাই, এবার খেয়াল করেন তেল কেন নাই কেন, খেয়াল করেন এই যে কেন আবার এই যে কেন, দুইটা বানান 100% সেম, বাট উচ্চারণ ডিফারেন্স, প্রনাউন্সিয়েশন ডিফারেন্স। খেয়াল করেন তেল কেন নাই কেন, কেন নাই কেন, এখানে কিন্তু উচ্চারণ করতেছেন এ দিয়া কে কে কেন, আর এটা করতেছেন কি কেন। এখন আপনি বলতে পারেন ভাই দুইটাতে একই উচ্চারণ করলে কি সমস্যা হইতো? কি সমস্যা হইতো? দেখেন যদি এই উচ্চারণ করতেন তাহলে কি হইতো? তেল কেন নাই কেন, মানে তেল কেন নাই আমার কিনতে যাও। আর যদি দুইটাতে আপনি এ উচ্চারণ করতেন তাহলে কি হইতো? তেল কেন নাই কেন, মানে ঘরে তেল নাই কেন, তখন সে রিভেঞ্জ বুঝাচ্ছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু এটা বুঝায় নাই, প্রথম কে দিয়ে বুঝাইছে মানে কেন, এখানে এ উচ্চারণ হয়েছে এবং এটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে কয় খাবার। আর এখানে এ উচ্চারণ হয়েছে, এই এ দিয়ে বুঝাচ্ছে হচ্ছে, এ দিয়ে বুঝাচ্ছে হচ্ছে জিজ্ঞেস করা, এ দিয়ে বুঝাচ্ছে কি জিজ্ঞেস করা। ওকে, প্রশ্ন করা, জিজ্ঞেস করা। তাহলে এবার খেয়াল করেন সেম বানান ডিফারেন্ট উচ্চারণ একমাত্র পসিবল এ ধ্বনির ক্ষেত্রে। এই কারণে এটাকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। আমি কি বুঝাইতে পারছি এখন? আমাকে জানাবেন। এই কারণে এ ধ্বনিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি, বিকজ এ ধ্বনির সেম বানানে ডিফারেন্ট উচ্চারণ হতে পারে। এই কারণে এ ধ্বনিকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। আমি কি বুঝতে পারছি? থ্যাংক ইউ। এটা জীবনে ভুলার কথা না, আর এরপর যদি ভুলে যান তাহলে আমার কিছু করার নাই ভাই। এটা কি আপনাদের দুইজন বাংলা বুঝি নাই, কি বলছে? আপনাদের দুইজন বাংলা টিচারকে এক সময় কমেডিয়ান ছিল। একটা গল্প কইলেন, হ্যাঁ গল্প শেষ, গল্প শেষ। ওকে ফাইন, এরকম অসংখ্য গল্প, মাত্র তো শুরু, আজকে তো মাত্র ফার্স্ট ক্লাস, সো গল্প তো মাত্র শুরু। সো আমরা অনেক গল্প শুনবো, কোনো সমস্যা নাই, আমরা অনেক গল্প শুনবো, অনেক কিছু শুনবো। বাংলা ক্লাস আসলে বাংলা বিষয়টা অনেক বোরিং একটা, বাট এই বোরিং বিষয়টা যদি আপনি ফান করে শিখতে পারেন, দ্যাটস ইট, আপনার জীবনেও বাংলা ভুলবেন না। এটা হচ্ছে পয়েন্ট, আমার পয়েন্ট বেসিক্যালি। প্রত্যয় আল্লাহর রহমতে প্রত্যয়কেও আমি ওইভাবেই তৈরি করছি, প্রত্যয়ও মোটামুটি ওইরকম ভাবে তৈরি হচ্ছে। সো এটা খুবই ভালো একটা সংবাদ আমার জন্য।
যে প্রত্যয়টাকে আমি ওইভাবে তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, বাংলা ক্লাসে বোর্ড হই নাই এই প্রথম। আচ্ছা, ওকে। সো প্রত্যয় ভাই কি আমার স্টুডেন্ট? হ্যাঁ প্রত্যয় ভাই, আমি প্রত্যয় হচ্ছে আমার 2016 স্টুডেন্ট, 2017 স্টুডেন্ট। আমি ক্লাস নিই 2010 সাল থেকে। প্রত্যয় আমার 2017 স্টুডেন্ট। আমি প্রত্যয় আল্লাহর রহমতে এখন ভালো হচ্ছে, অনেক ভালোভাবে প্রত্যয় তৈরি হচ্ছে। আল্লাহর রহমতে খুব ভালো করে প্রত্যয়কে আমি ভালো করে ইয়ে করছি, মানে অনেক ভালো প্রত্যয়, অনেক ভালো রিপ্রেজেন্ট করে, অনেক ভালো রিপ্রেজেন্ট করে। এই কারণে আমার স্টুডেন্ট ভাই অনেক আছে, বাট সবাইকে কিন্তু আমি দিইনি। আমি কিন্তু প্রত্যয়কে আপনাদের জন্য সিলেক্ট করছি, কথা বুঝতে পারছেন? 2010 সাল থেকে পড়াই, প্রচুর স্টুডেন্ট আছে। বিভিন্ন কোচিং এ যারা ক্লাস নেয় এদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, মানে অনেক টিচার আছে যারা আমার স্টুডেন্ট। বিভিন্ন কোচিং এ ক্লাস নেয় এমন অনেক স্টুডেন্ট আছে, মানে টিচার আছে যারা আমার স্টুডেন্ট। কারণ 2010 সাল থেকে পড়াই আমি। সো ডেফিনেটলি প্রচুর স্টুডেন্ট আছে। হ্যাঁ প্রত্যয় ভাই, প্রত্যয় ভালো, আমি তো বললামই। ওকে ফাইন, আসেন আমরা পরের পয়েন্টে চলে যাই। আমরা পরের পয়েন্টে চলে যাই। ওকে চলেন চলে যাই আমরা। তাহলে আপনি কত ব্যাচ? আপনি কত ব্যাচ? আমার দেখে কি মনে হয় কোন ব্যাচ? আমার দেখে কি মনে হয়? আমার এসএসসি হচ্ছে 2007 সালে। দ্যাট মিন্স আপনাদের হচ্ছে 13 বছর সিনিয়র আমি, বুঝতে পারছেন? আমার এসএসসি হচ্ছে 2007 সালে উত্তরা হাই স্কুল থেকে। আর এইচএসসি হচ্ছে 2009 সালে ফ্রম রাজুক কলেজ। আর তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন দিয়ে কমপ্লিট করছি 2015 সালে। 2015 সালে। আর এখন আমি হচ্ছে ক্লাস নেই, ক্লাস নিয়ে বেশি ব্যস্ত থাকি, বুঝতে পারছেন? অনলাইনে প্রাইভেট পড়াই, ক্লাস করে। ভাইয়া আপনার নামটা কি? আচ্ছা, আপনি এখন পড়ালেখা করেন? ভাই 10 বছর কি কেউ পড়ালেখা করে? পড়ালেখা শেষ, আমার পড়ালেখা শেষ হয়েছে আরো অনেক আগে। এখন বর্তমানে টিচার হিসেবে নিয়োজিত আছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে ক্লাস নেই। আরেকটা জায়গায় আছি, সেটার পরিচয় আমি এখন দিব না, মানে পরে দিব কোন এক সময়। কি বলছি জানি ভাই, আপনার নামটা কি? আচ্ছা আমার নাম, হ্যাঁ নামই তো বলা হয়নি। আমার নাম হচ্ছে শাহরিয়ার ফিরোজ শাওন। শাহরিয়ার ফিরোজ, শাহরিয়ার ফিরোজ, শাহরিয়ার ফিরোজ শাওন। শাওনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাক নাম। শাহরিয়ার ফিরোজ নামে সব জায়গায় দেওয়া, তবে এফএম শাহরিয়ার ফিরোজ এটা হচ্ছে আমার অরিজিনাল নাম আর কি, মানে ইয়ার নাম কি বলে, রেজিস্টার্ড নাম যেটা, মানে সার্টিফিকেট নেম যেটা, এফএম শাহরিয়ার ফিরোজ। আর ডাক নামটা হচ্ছে শাওন, বুঝতে পারছেন? জাস্ট আমাকে শাওন ভাই বললেই হবে, দ্যাটস ইট। ওকে, শাওন স্যার বলা লাগবে না, শাওন ভাই বললেই হবে। স্যার বললে কেমন জানি একটু বুড়া বুড়া লাগে নিজের, বুঝতে পারছেন? বুড়া বুড়া বলার দরকার নাই, আমি শাওন ভাইতেই কমফোর্টেবল। ওকে ফাইন। সো তাহলে আমরা হচ্ছে এতক্ষণ স্বতন্ত্র স্বরধ্বনি নিয়ে আলোচনা করলাম। এবার আসেন আমরা পরের পয়েন্টে যাই। ওকে, সো 14 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্ট হচ্ছে লিখেন স্বরবর্ণের, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কি বলা হয় ভাই? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ওকে, সো কারটা কি? কারটা হচ্ছে এই কার মানে কিন্তু আবার তুমি কার, আমি কার, যে যাহার, যে যাহার, এই কার না। এই কার মানে হচ্ছে আকার, রস্যিকার, দীর্ঘিকার, এই কার। ওকে, সো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার। তাহলে কারের সংখ্যা কয়টা? 15 নম্বরে লিখেন, কারের সংখ্যা হচ্ছে 10টি। লিখেন কারের সংখ্যা, কারের সংখ্যা হচ্ছে 10টি। কারের সংখ্যা হচ্ছে 10টি। 10 টাকার কি কি? 10 টাকার হচ্ছে মানে স্বরেও বাদে, জাস্ট খালি লিখে রাখেন স্বরেও বাদে, স্বরের কোনো কার নেই, এছাড়া বাকি 10টারই কার আছে। ভাইয়া 12-13 পয়েন্ট। তো এর আগে কি আমি 10 নম্বর 11 নম্বর পর্যন্ত পড়াইছি? আচ্ছা 11 নম্বর পর্যন্ত পড়াইলে এটাই 12 নম্বর আর এটা 13 নম্বর। ওকে ফাইন। ওকে, তাহলে কারের সংখ্যা হচ্ছে 10টি। একটা হচ্ছে অবাদে, মনে রাখবেন স্বরের কোনো কারও হয় না, স্বরের কোনো কার হয় না, স্বরের কোনো কার হয় না। যেমন যেমন মনে করেন যে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার, মোট 10টা কার আছে, বাট স্বরের কোনো কার নেই। ঠিক আছে, ওকে পরের পয়েন্টে চলেন। 14 নম্বর লিখেন স্বরেয় এর কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই, কার বা সংক্ষিপ্ত রূপ নেই বলে, স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নেই বলে, স্বরেও এর কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই বলে একে বলা হয়, একে বলা হয়
একে বলা হয় নীলিন বর্ণ। নীলিন বর্ণ লিখেন, স্বরকে বলা হয় নীলিন বর্ণ। প্রশ্ন আসতে পারে, এটাও কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি নীলিন বর্ণ? সো কারেক্ট আনসার হচ্ছে স্বরয়, কারণ স্বরয়ের কোনো অন্য কালার নাই, মানে কালার বলতে হচ্ছে অন্য কোনো রং নাই, অন্য কোনো বর্ণ নাই, বুঝতে পারছেন? একে বলা হয় হচ্ছে নীলিন বর্ণ, মানে এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, সোজা হিসাব। কনসেপ্টটা কি ক্লিয়ার? নীলিন বর্ণ, নীলিন বর্ণ কয়টা? একটা, সেটা কি? স্বরয়। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাঝে মাঝে কমন জিনিসগুলোই টিচাররা ঘুরে ফিরে কোশ্চেন করে। স্টুডেন্টের পড়া জিনিস থেকে প্রশ্ন আসে, বাট স্টুডেন্টরা তার উপরে ভুল করে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ভাই আজকে কি শেষ করে দিবেন? আজকে কি শেষ করে দিবেন মানে অধ্যায়? ও না ভাই, আজকে শেষ করা পসিবল না। এখন আসলে কেন পসিবল না? আমি যখন কোনো টপিক পড়াই, আমি ওটা একদম ইনডেপথ থেকে পড়াই, একদম এ টু জেড ডিটেইলস আলোচনা করি। এখন যদি মনে করেন আমি হালকার উপর ঝাপসা দিয়ে পড়াই, যেটা নর্মালি স্কুল কলেজের টিচাররা পড়ায়, হালকার উপর ঝাপসা দিয়ে যদি পড়াই, তাহলে আপনি ভাই ক্লাসে খুব ভালো বুঝতে পারবেন, কিন্তু বাসায় যখন প্র্যাকটিস করবেন, যখন কোশ্চেন অ্যানালাইসিস করবেন, তখন আর আপনি পারবেন না। আর আপনি কি সেটা চান? বলেন, যদি সেটা চান তাহলে ভাই আমি সেরকম ভাবে পড়াতে পারবো, 2 ঘন্টার মধ্যে আমার সব ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট আমি যখন চেষ্টা করি, আমি চেষ্টা করি হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম এ টু জেড জিনিসটা বোঝানোর জন্য। এক্স্যাক্টলি আমি আমার মতো করে পড়াচ্ছি। সো আজকে শুধুমাত্র আমরা শুধুমাত্র স্বরধ্বনি পড়বো, নেক্সট ক্লাস আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করবো। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, নেক্সট ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করবো। ভাই আপনি, আমি জানি না ব্যাকরণ ক্লাস তো আপনারা ক্লাস 9এও পড়ছেন, ক্লাস 10এও আপনাদের পড়ার কথা, বাট 9-10 আপনাদেরকে এরকম ডিটেইলসে কেউ পড়াইছে কিনা আমার মনে হয় না। যে স্কুল কলেজে আপনাদেরকে কোনো টিচার বা প্রাইভেটেও কখনো আপনি এত ডিটেইলস পড়ছেন বলে আমার মনে হয় না, বুঝতে পারছেন? সো আমরা এই ডিটেইলসে পড়ার কারণে এই জিনিসগুলো আপনি কখনো ভুলবেন না। এই যে ডিটেইলসে পড়তেছেন না, এটা কখনো ভুলবেন না, এটা আপনার একদম ব্রেইনে সেট হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং 1 বছর পরে আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, আপনার মনে থাকবে। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, স্বরের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই, একে বলা হয় নীলিন বর্ণ। এবার আসেন আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখি, একটু খেয়াল করেন, আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখি। সেটা হচ্ছে কি, বুঝি নাই কি বলছেন? ওয়েট, কি বলছেন? আজ আমি আপনার প্রথম ক্লাস করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এখন যেটা করতেছি আমরা, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে মাঝে মাঝে কিছু নোন কোশ্চেন একটু আননোন করে দেয় টিচার, অর্থাৎ কোশ্চেন একটু ঘুরায় দেয়। যেমন কি, খেয়াল করেন, যেমন হচ্ছে স্বরের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই। তাহলে বুঝেন, স্বরের কোনো কার বা কি নেই? সংক্ষিপ্ত রূপ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত রূপ আছে কয়টা? 10টা। কথাটা বুঝেন, সংক্ষিপ্ত রূপ আছে কয়টা? 10টা। তাহলে যদি প্রশ্ন করে কারের সংখ্যা কয়টা, এইটা না করে যদি প্রশ্ন করে সংক্ষিপ্ত স্বরবর্ণ কয়টি, কারটা স্যার কয়টা হবে? 10টাই হবে। কথাটা বুঝেন? কার মানে কি? কার মানে কি? সংক্ষিপ্ত রূপ। তার মানে কারের সংখ্যা কয়টি এটা না বলে প্রশ্ন করতে পারে সংক্ষিপ্ত স্বরধ্বনি কয়টি, সেটাও কিন্তু সেম হবে। কয়টা হবে? 10টাই হবে। আমি কি বুঝিয়ে পারছি? আবার দেখেন, যদি সংক্ষিপ্ত স্বরধ্বনি না করে প্রশ্নটা আরো ঘুরায় করতে পারে, সেটা কি? কয়টি স্বরবর্ণের পূর্ণ রূপ আছে? কথাটা ভালো করে বুঝেন। 10টা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, কিন্তু একটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই, কিন্তু পূর্ণরূপ তো ভাই সবগুলোরই আছে, তাই না? এই যে স্বরে স্বরে রস্বই দীর্ঘ, এটাই তো পূর্ণরূপ। তার মানে এটাই তো পূর্ণরূপ। এই যে স্বরে আ, আর সংক্ষিপ্ত রূপ কোনটা? এই যে এটা রস্বই, এটাই তো পূর্ণরূপ। আর সংক্ষিপ্ত রূপ কোনটা? এটা। এরকম কয়টা স্বরবর্ণের পূর্ণরূপ আছে যদি প্রশ্ন করা হয়, তাহলে স্বরে সহ সবগুলোই তো পূর্ণরূপ আছে। তার মানে কি, যদি প্রশ্ন করা হয় কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে, কারেক্ট আনসার হচ্ছে 10টা, সরি 11টা। আর যদি বলা হয় কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, কারেক্ট আনসার হচ্ছে 10টা। আমি কি জিনিসগুলো বুঝিয়ে দিতে পারছি? যারা কোশ্চেন ঘুরে ফিরে আসে, এই জন্য যতভাবে আসতে পারে আমি আপনাদেরকে প্যাচগুলো ক্লিয়ার করে দিলাম। অবশ্যই এরপরে প্যাচ লাগার কোনো জায়গা নাই। তাহলে কারের সংখ্যা কয়টা? 10টা। স্বরের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই, এই জন্য একে বলা হয় নীলিন বর্ণ। আর যদি বলা হয় পূর্ণ রূপ আছে কয়টি স্বরবর্ণের, কারেক্ট আনসার হবে 11টা। সংক্ষিপ্ত রূপ আছে কয়টি স্বরবর্ণের, অর্থাৎ কার কয়টা, কারেক্ট আনসার হবে 10টা। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে কারের সংখ্যা নিয়ে আমাদের আর কোনো প্যাচ নেই। ওকে, এবার আসেন আমাদের আজকের আলোচনার টপিকের লাস্ট থিম আমরা এখন আলোচনা করবো, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনিগুলোর যে উচ্চারণ। মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে, নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, নিচের কোনটি নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, এরকম প্রশ্ন আসে। সেটা আমরা কিভাবে শিখবো? এটা আমরা এখন শিখবো। একটু খেয়াল করেন এটার জন্য, অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণ, হেডলাইন দেন স্বরধ্বনির উচ্চারণ। ওকে, তো স্বরধ্বনির উচ্চারণ আমরা এখন শিখবো। এটার জন্য
এটার জন্য আমাদের একটু খেয়াল করতে হবে। ওকে ফাইন, এবার খেয়াল করেন, সাপোজ একটা হিউম্যান বিইং সে যখন কথা বলে, একটু খেয়াল করবেন, একটা হিউম্যান বিইং সে যখন কথা বলে সে কিন্তু মুখটার ভিতরে দেখবেন ভি আকৃতির একটা শেপ তৈরি হয়, এরকম ভি আকৃতির একটা শেপ তৈরি হয়, মনে করেন এরকম থাকে মুখটা, ও যখন কথা বলে তখন ভি আকৃতির একটা শেপ তৈরি হয়, এরকম ভি আকৃতি, রাইট? সো তার মানে তখন কিন্তু এটা হয়ে যায় কিরকম, এই শেপটা হয়ে যায় হচ্ছে এইরকম, শেপটা হয়ে যায় হচ্ছে এইরকম, রাইট? ভি আকৃতির একটা শেপ তৈরি হয়। এই ভি আকৃতির শেপটাই আমরা এখন বড় করে দেখব, এই ভি আকৃতির শেপটাই আমরা এখন বড় করে দেখব। ওকে, আমরা একটু ভি আকৃতির শেপটাই বড় করে দিলাম। আচ্ছা, এই ভি আকৃতির শেপটা এখন একটু খেয়াল করি আমরা, দেখেন। ওকে, তো এই ভি আকৃতির শেপের চারটা ধাপ, কয়টা ধাপ ভাই? এই ভি আকৃতির শেপের হচ্ছে চারটা ধাপ। একটা হচ্ছে নিম্ন ধাপ, একটা হচ্ছে নিম্ন ধাপ, একটা হচ্ছে নিম্ন মধ্য ধাপ, নিম্ন মধ্য ধাপ, একটা হচ্ছে উচ্চ মধ্য ধাপ, উচ্চ মধ্য ধাপ, আর একটা হচ্ছে উচ্চ ধাপ। ওকে, সো ভি আকৃতির শেপের চারটা ধাপ, ধাপগুলো আমরা একটু লিখে ফেলি। একটা হচ্ছে নিম্ন ধাপ, নিম্ন মধ্য ধাপ, উচ্চ মধ্য ধাপ, উচ্চ ধাপ, আমরা লিখে ফেলি। আচ্ছা, এবার সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি। এই যে এটা এটা কোন ঠোঁট, উপরের ঠোঁটটা নিচের ঠোঁট, আর এটা কোন ঠোঁট, উপরের ঠোঁটটা নিচের ঠোঁট। আমরা একটু চিন্তা করি, দেখেন তো, এই যে ভি আকৃতির শেপটা, এই যে উপরের ঠোঁট আর এটা হচ্ছে নিচের ঠোঁট, রাইট? এই যে এটা হচ্ছে কি উপরের ঠোঁট আর এটা হচ্ছে কি নিচের ঠোঁট। এখন এই উপরের ঠোঁটটা এই যে দেখেন উপরে 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 উপরে, তার মানে এটা হচ্ছে উপরের ঠোঁট। আর এই যে দেখেন এটা 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 হচ্ছে নিচের ঠোঁট, তার মানে এই ঠোঁটটা হচ্ছে উপরের ঠোঁট। এই যে এটা এটা, তার মানে এটা হচ্ছে উপরের ঠোঁট আর এটা হচ্ছে নিচের ঠোঁট। এবং দেখবেন উপরের ঠোঁটটা দৈহিক গঠনগত কারণেই উপরের ঠোঁটটা একটু সামনের দিকে আগানো, মানুষের উপরের ঠোঁটটা একটু সামনের দিকে আগানো, সেই জন্য এটাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। কি বলা হয়? সম্মুখ, সামনের দিকে আগানো, এটাকে বলা হয় সম্মুখ, সম্মুখ ওষ্ঠাধর, সম্মুখ ওষ্ঠাধর। আর এটাকে বলা হয় যেহেতু একটু পেছনের দিকে, সেই জন্য এটাকে বলা হয় পশ্চাৎ ওষ্ঠাধর, পশ্চাৎ ওষ্ঠাধর। তাহলে এটাকে বলা হয় সম্মুখ ওষ্ঠাধর, এটাকে বলা হয় পশ্চাৎ ওষ্ঠাধর। এবং মনে রাখবেন, সম্মুখ ওষ্ঠাধরের সাহায্যে অর্থাৎ উপরের ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় তার ধ্বনিটা সবসময়, সাউন্ডটা সবসময় চ্যাপ্টা হয়, চ্যাপ্টা। আর পশ্চাৎ ওষ্ঠাধরের সাউন্ডটা সবসময় গোল হয়, গোল। তার মানে সম্মুখ ওষ্ঠাধর এটা কি হয়? প্রসৃত হয়, প্রসৃত। ওকে, প্রসৃত মানে হচ্ছে চ্যাপ্টা, প্রসৃত মানে হচ্ছে চ্যাপ্টা, এরকম চ্যাপ্টা হয়। আর পশ্চাৎ ওষ্ঠাধর এটা সবসময় গোলাকৃত হয়, সবসময় গোলাকৃত হয়। গোলাকৃত বলতে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ঠোঁটটা এরকম গোল হবে, বুঝতে পারছেন? আচ্ছা চলেন আমরা একটু দেখে আসি। আচ্ছা চলেন আমরা একটু দেখে আসি। একদম নিম্ন ধ্বনি যেটা, নিম্ন ধাপ যেটা, এই যে এই জায়গায় এখান থেকে একদম নিম্ন ধ্বনি যেটা, যেটা কেন্দ্রীয় ধ্বনি, এটাকে এটা হচ্ছে এখান থেকে উচ্চারণ হয় হচ্ছে সরেয়া। এই সরেয়াকে বলা হয় কেন্দ্রীয় ধ্বনি, সরেয়াকে বলা হয় কি? কেন্দ্রীয় ধ্বনি। কথা বুঝতে পারছেন? সরেয়াকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি, একদম এখান থেকে উচ্চারিত হয়, যেমন এখানে আ, একদম এখান থেকে আ। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আ। এরপরে বাকি যে মৌলিক স্বরধ্বনি সাতটা ছিল, এই সাতটা সাত ধরে বসে যাবে, 1 2 3 4 5 6, আর হচ্ছে এই একটা সাতটা। তাহলে এবার মৌলিক স্বরধ্বনির মধ্যে কোনগুলো উচ্চারণ করতে গেলে দেখেন এ এরকম উচ্চারণ হয়, এই যে দেখেন আ, এ, এ, ই। এবার একটু খেয়াল করেন, দেখেন আ, আপনি নিজে উচ্চারণ করেন, আমি শুনতেছিলাম, বাট আপনি উচ্চারণ করেন, দেখেন আ, যেখান থেকে উচ্চারণ হবে দেখেন আ, এরপর দেখেন উচ্চারণ করেন এ, দেখবেন আরেকটু সামনে আসছে আ, এ, আ, এ, আ, এ, এই যে দেখেন আরেকটু সামনে আসছে, তাহলে যেখান থেকে উচ্চারণ হচ্ছে এ, এটা কি আরেকটু সামনে আসছে। সো এটা হচ্ছে নিম্ন, নিম্ন ধাপে হচ্ছে আ, আর নিম্ন মধ্য ধাপে হচ্ছে এ। এবং এই যে এটা উচ্চারণ করেন, ঠোঁটটা কি চ্যাপ্টা হয়ে যায় না, এই জন্য এটা প্রস্তুত। এবার দেখেন আরেকটু সামনে আসছে, দেখেন আ, এ, এ, আরেকটু সামনে আসছে, দেখেন এ, এ, অর্থাৎ ঠোঁট চ্যাপ্টা হয়ে যাচ্ছে এবং আরেকটু সামনে আসছে, তার মানে উচ্চ মধ্য। এবার দেখেন ই, একদম সামনে আসছে, অর্থাৎ ঠোঁট চ্যাপ্টা হয়ে যাচ্ছে এবং ঠোঁট চ্যাপ্টা হয়ে যাচ্ছে এবং একদম সামনে চলে আসছে, অর্থাৎ উচ্চ ধাপ। এটা খেয়াল করেন, আ, এ, এ, ই, একদম সামনে চলে আসছে, আ, এ, এ, ই, একদম সামনে। এবার দেখেন এখানেও ঠিক সেম হবে, বাট ঠোঁটটা গোলাকার হয়ে যাবে, অর্থাৎ আ, অ, ও, উ। খেয়াল করেন আ, অ মানে স্বরেয়, এবার খেয়াল করেন স্বরেয়,
আরেকটু সামনে আসছে দেখেন আ অ, এবার যেখান থেকে অ উচ্চারিত হয়েছে আরেকটু সামনে উচ্চারণ হবে ও, খেয়াল করেন অ ও, এটা দেখেন ও, আবার কি আরো সামনে একদম সামনে হচ্ছে উ, খেয়াল করেন আ অ ও উ, একদম সামনে হচ্ছে উ। এবং মজার ব্যাপার দেখেন যেখান থেকে উচ্চারণ হচ্ছে অ ওই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এ, যেখান থেকে উচ্চারণ হচ্ছে ও ওই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এ। উচ্চারণ করে দেখেন দেখেন ও এ ও এ অ এ অ এ, দেখছেন একদম। এবং দেখেন ই উ, অর্থাৎ একদম সামনের থেকে উ, একদম সামনের থেকে ই। খালি ঠোঁট যদি গোলাকার হয় এটাকে বলা হয় পশ্চাৎপৃষ্ঠতল গোলাকৃত, আর ঠোঁট যদি চ্যাপ্টা হয় সেটা হচ্ছে সম্মুখস্থল প্রস্থিত। এখন প্রশ্ন আসবে কিভাবে? প্রশ্ন আসবে নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, এরকম প্রশ্ন আসবে। তাহলে খেয়াল করেন উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে এ। আচ্ছা যদি বলা হয় নিচের কোনটি নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, কারেক্ট আনসার কি হবে বলেন, আপনি বলেন নিচের কোনটি নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, দেখি বুঝছেন কিনা। নিচের কোনটি নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, কোনটা হবে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সিয়াম ভাই। ব্যাপারটা হচ্ছে নিম্ন মধ্য, দ্যাট মিন্স এটা, আবার কি বলছে পশ্চাৎ স্বরধ্বনি, দ্যাট মিন্স এই পাশেরটা। তাহলে ডেফিনেটলি এটা কি হবে? স্বরেয় হবে। থ্যাংক ইউ তনিয়াপু, রাবেয়া হক, যারা যারা অ্যান্সার করছেন থ্যাংক ইউ। আমি কি বুঝাতে পারছি? আমার মনে হয়